নমস্কার। আমার নাম অসিত বরণ সেন। এর আগে অনেকগুলো টিউটোরিয়াল ক্লাস তোমরা দেখেছো বায়োলজিতে বা অন্যান্য সাবজেক্টও দেখেছো। তো মোটামুটি সেমিস্টার 4 এর যে সিলেবাস, সেমিস্টার 4 এর সিলেবাসের যে বিভিন্ন টিউটোরিয়াল ক্লাসগুলো প্রায় সবকটাই আপলোড করা হয়েছে কাউন্সিলের তরফ থেকে। তো এবারে যেটা আমরা করতে চলেছি বা তোমাদের সুবিধার্থে, তোমরা খুব চিন্তিত এই ব্যাপারে, যেহেতু আগের সিস্টেমে তোমরা একটা টেস্ট এক্সাম দেওয়ার সুযোগ পেতে, এবারে সেই সুযোগটা নেই। তাই কোশ্চেন কেমন হবে, তার উত্তরগুলো কি ফরম্যাটে আমরা লিখবো, সেই ব্যাপারে তোমরা খুবই চিন্তিত। সেটা আমি আমার স্কুলে সবার বাচ্চাদের কাছ থেকে শুনতেও পাচ্ছি। তাই সেই প্রবলেমগুলোকে কিছুটা হলেও সলভ করার জন্য আমরা আজকে সেমিস্টার 4 এর বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কি ধরনের কোশ্চেন আসবে, কোন চ্যাপ্টার থেকে। তো আমি প্রত্যেকটা কোশ্চেনেই চেষ্টা করেছি যে যতগুলো কোশ্চেন, এখানে তো সব কোশ্চেন দেওয়া সম্ভব নয়, যতগুলো কোশ্চেন দিয়েছি সব বেশিরভাগ কোশ্চেন্স গুলোতে চেষ্টা করেছি কিছু পসিবল আনসার। আমি তাও আবার বলছি যে আমি যে উত্তরটা দিয়েছি এটাই সর্বোত্তম উত্তর বা সবচেয়ে বেশি ভালো উত্তর, এটা ভেবো না। তোমরা অনেক ভালো উত্তর লিখতে পারবে, আমি জাস্ট হিন্টস দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। তোমরা এগুলো দেখে চেষ্টা করো, কোশ্চেন্স গুলোকে একটু খেয়াল করো। উত্তরগুলো আমি যতটা পেরেছি ছোট অক্ষরে লেখার চেষ্টা করেছি। আমি উত্তরের ব্যাপারে ইন্টারেস্ট দেখাতে চাইছি না, কোশ্চেন সম্পর্কে ধারণাটা যেন পরিষ্কার থাকে। আর পুরো যে কাউন্সিলের তরফ থেকে যে সমস্ত বইগুলোকে ওরা অথরাইজড করেছেন, সেই বইগুলো যে কোনো একটা বইকে খুব ভালো করে পড়ো, দেখবে সবকটা কোশ্চেনই পাবে। ঘাবড়ানোর কোনো কারণ নেই, অত্যন্ত ভালো প্রশ্নই হবে। তোমরা সেমিস্টার 3-তেও তার নমুনা পেয়েছো, সেমিস্টার 4-এ ভালো পরীক্ষাই হবে, ভালো প্রশ্ন হবে, এটা আমরা আশা রাখি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমেই আগে পুরো সিস্টেমটাকে একটু কথা বলে নিই, যে এই সেমিস্টার 4 এর পরীক্ষার কোয়েশ্চেন পেপারগুলো কোন কোন চ্যাপ্টার থেকে কি কি কতগুলো প্রশ্ন আসবে, সেইগুলো আমরা ধারণাটা পরিষ্কার থাকা দরকার। তাহলে সুবিধা হবে যে তুমি এই চ্যাপ্টার থেকে আমি এতটা লোড দেব। দেখো কটা ইউনিট আছে এখানে। ইউনিট আছে, দেখো এই যে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, তোমরা জানো, বইতে পড়েছো। তারপরে আছে তোমার বায়োটেকনোলজি আর ইটস অ্যাপ্লিকেশন। তারপরে আছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, যেটাতে মাইক্রোবস আছে, তারপরে তোমার হিউম্যান ডিজিজ আছে, এই ইমপ্রুভমেন্ট অফ ফুড প্রোডাকশন আছে, এরকম 3টে চ্যাপ্টার আছে। তো সেখান থেকে তোমরা শর্ট আনসার টাইপ, মানে 2 মার্কসের কোয়েশ্চেন, 2 মার্কসের কোয়েশ্চেন দুটো পাবে। ঠিক আছে, কিন্তু তোমাকে পরীক্ষায় দেওয়া থাকবে তার ডাবল কোয়েশ্চেন্স, মানে রাইট 2 আনসার আউট অফ 4। মানে প্রত্যেকটা কোয়েশ্চেনেই কাউন্সিল এই সুবিধাটা তোমাদেরকে করে দিয়েছেন। তার জন্য কাউন্সিলকে তোমরা অনেক বেশি ধন্যবাদ দেবে, যে প্রত্যেকটা কোয়েশ্চেনেই অর দেওয়া আছে। তার মানে এখানে তোমাকে দেখো, এই বায়োলজি এন্ড হিউম্যান ওয়েলফেয়ারে যে চারটে, দুটো দুটো প্রশ্ন করতে হবে 2 নাম্বারের, কিন্তু থাকবে তোমার চারটে। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো 2 মার্কসের বায়োটেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে, যেখানে দুটো চ্যাপ্টার আছে, প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি, তোমরা ভিডিওটা দেখেছো বোধহয়। তো প্রিন্সিপাল বায়োটেকনোলজি এন্ড ইটস অ্যাপ্লিকেশনে একটা 2 মার্কসের কোয়েশ্চেন করতে হবে, কিন্তু তোমাকে থাকবে কটা? দুটো। ক্লিয়ার? দুটো থেকে একটা করতে হবে। আর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, যেখানে কয়েকটা চ্যাপ্টার রয়েছে, অর্গানিজম এন্ড পপুলেশন, ইকোসিস্টেম, তারপরে বায়োডাইভার্সিটি, তারপরে মুভমেন্ট গুলো রয়েছে, এইগুলো থেকে তোমাকে একটা প্রশ্ন করতে হবে, থাকবে তাহলে দুটো। তাহলে আমি একটা কথা বারবার বলছি, তাহলে এখানে তোমার এই যে 2 মার্কসের কোয়েশ্চেনে কটা করতে হচ্ছে? দুটো, তিনটে, চারটে, চারটে কোয়েশ্চেন, কিন্তু থাকবে 8টা। তাই তো? আচ্ছা, এইবারে চলে এসো শর্ট আনসার টাইপ 3 মার্কসের। 3 মার্কসের এই বায়োলজি এন্ড হিউম্যান ওয়েলফেয়ার থেকে 3 মার্কসের দুটো কোয়েশ্চেন করতে হবে। তাহলে ওখানে কটা থাকবে? তাহলে অবভিয়াসলি চারটে প্রশ্ন থাকবে। আর বায়োটেকনোলজি এন্ড অ্যাপ্লিকেশন থেকে দুটো করতে হবে, ইকোলজি এন্ড এনভায়রনমেন্ট থেকে দুটো প্রশ্ন করতে হবে। আচ্ছা, এইখানে 3-এর কথাটা বলে রাখি, আমরা যত এগোবো ভিডিওতে তত দেখতে পাবো যে এই 3 নাম্বারের যে প্রশ্নগুলো, সেখানে ডাইরেক্ট 3 থাকতেই পারে, 2+1 থাকতে পারে, 1.5+1.5 থাকতেই পারে। সে ব্রেকআপ গুলো একটু খেয়াল করবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আসছি একটা নতুন জিনিস, তোমরা ক্লাস সেমিস্টার 2-তেও স্কুলে পরীক্ষায় দিয়েছো, কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন্স। সেটা শুধুমাত্র সেট হবে বায়োটেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে 4 মার্কসের। এখানে আবার একটা গল্প, 4 মার্কস একটা দেওয়া আছে, করতে হবে, থাকবে কিন্তু দুটো।
এনিওয়ান ফ্রম দ্য টু। তো সেই এই যে ইয়ে তোমার 4 মার্কসের, সেখানে ফোর্থ নাও থাকতে পারে, ডাইরেক্ট থাকবে না, 1+2+1 এরকম থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এবারে 5 মার্কসের কোয়েশ্চেন শুধুমাত্র ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে সেট হবে, ঠিক আছে? সেখানে 5 মার্কসের একটা করতে হবে, থাকবে তাহলে দুটো। তাহলে দেখো প্রত্যেকটা প্রশ্নতেই কিন্তু কোয়েশ্চেন পেপারে তুই প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রেই একটা করে এক্সট্রা অর পাচ্ছ তুমি, ঠিক আছে? প্রত্যেকটাতে কোয়েশ্চেনে, প্রত্যেকটা কোয়েশ্চেনেই পাচ্ছ, তাতে ঘাবড়ানোর কোনো কারণ নেই, ঠিক আছে? চলো, সো লেটস স্টার্ট। পরেরটা থেকে আমরা আসি, এবারে কিছু কিছু সম্ভাব্য প্রশ্ন কি কি হতে পারে। এইবারে দেখো, আমি বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, যেটাতে চ্যাপ্টারটা হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, সেখান থেকে একটা ছোট্ট নমুনা দিয়েছি, কয়েকটা জাস্ট এই কোয়েশ্চেন গুলো নমুনা দেওয়া মাত্র। নেম দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস। কি উত্তরটা হবে? লিম্ফয়েড অর্গানসটা কোথায় থাকে? লিম্ফয়েড অর্গানস রেফার টু দ্য অর্গানস ওয়্যার লিম্ফোসাইটস আর ফর্ম, তাই তো, যেখানে লিম্ফোসাইট তৈরি হয়, ম্যাচিওর অ্যান্ড মাল্টিপ্লাই। প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে বোন ম্যারো। প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সরি, প্রাইমারি লিম্ফয়েড যে অর্গানটা রয়েছে সেটা হচ্ছে বোন ম্যারো। এই যে দেখো, এই বোন ম্যারো অ্যান্ড থাইমাস, প্রাইমারি, প্রাথমিক যেটা অংশটা, বোন ম্যারো, অস্থিমজ্জা এবং থাইমাস। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কম্প্রাইজ অফ প্লিহা, যেটা বলি আমরা, প্লিহা, লসিকা গ্রন্থি, টনসিল, পেয়ার্স প্যাচ ইন দ্য স্মল ইন্টেস্টাইন অ্যান্ড অ্যাপেন্ডিক্স। ক্লিয়ার? এইটা হচ্ছে দেখো সম্ভাব্য যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান কোথায়, আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কোথায়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্নতে আসি। A boy developed some allergic reactions when he straight entered in his air-conditioned room after a game of football outside his house. Write any two, মানে একটা ছেলে খেলছিল বাইরে, ঘেমে টেমে গিয়ে হঠাৎ এসিতে ঢুকে পড়লো। তাহলে write any two symptoms that could be noticed in such condition. How does our body compact such conditions? প্রশ্নটা বুঝতে পেরেছো? যে একটা ছেলে ফুটবল খেলছিল মাঠে, সে হঠাৎ করে এয়ার কন্ডিশন রুমে ঢুকে পড়ে, তারপরে তাতে কি কি সিমটমস দেখা দিতে পারে? পসিবল সিমটমস দেখো, অ্যালার্জিক রিয়াকশন, জোরে হাঁচছো মানে হাঁচি হবে, নাক সরসর করবে, রানি নোজ দেখা যেতে পারে, নাক থেকে জল পড়তে শুরু করতে পারে, এটা সিমটমস। আর বডি কি রেসপন্স করবে? আইজিই, গ্যামডে, GAMDE, ওই যে 5টা অ্যান্টিবডি ছিল, আইজি অ্যান্টিবডিজ আর প্রডিউসড অ্যান্ড বাইন্ড টু দ্য মাস্ট সেল, ঠিক আছে? মাস্ট কোষের সাথে এই আইজিইটা বাইন্ড করবে। আর হিস্টামিন রিলিজ করবে, কজেস ইনফ্লামেশন এন্ড অ্যালার্জিক সিমটমস। হিস্টামিন তার জন্য দায়ী, এটা তোমরা পড়েছো বইতে। চলো নেক্সট প্রশ্ন দেখি কতগুলো। এই যে দাদ, ringworm. Ringworm is one of the most common infectious fungal disease in human. Name any two genera of fungi which cause ringworm and state any of its two symptoms. এই যে দাঁতটা যে হয়, সেই দাঁতের দুটো জেনারার নাম বলতে বলেছে এবং তার দুটো সিমটম, লক্ষণ দিতে বলেছে। কি আনসার দেখো, তিনটে আমরা দেব। তিনটের মধ্যে হচ্ছে তোমার প্রথমে দেখো, এই যে লক্ষ্য রাখো, এই একটা দিয়েছি, ট্রাইকোফাইটন। আমি এখানে তোমাদের সুবিধার্থে একটা কথা লিখেছি, ইনফেক্ট স্কিন, হেয়ার অ্যান্ড নেলস, ত্বক, চুলের গোড়া, নখ, এখানে ইনফেকশন করে। আরেকটা দিয়েছি এপিডার্মোফাইটন, এটা কোথায় করে? অ্যাটাকস দ্য স্কিন অ্যান্ড নেলস বাট নট দ্য হেয়ার, চুলে আক্রমণ করে না, এটা চুলের গোড়াতে হয় না, মানে মাথাতে এই দাঁতটা হয় না। আর মাইক্রোস্পোরাম যেটা আছে, মাইক্রোস্পোরাম, সেটা শুধুমাত্র হেয়ার এবং স্কিন কেপেট করে, নখের মধ্যে করে না। এবার আমি লিখেছি রাইট এনি টু, এই তিনটে দিয়েছি, যে কোনো দুটো লিখতে পারো। আর লেখার সময় তুমি ইচ্ছে করলে এটা লিখতে পারো, ইনফেক্ট স্কিন, হেয়ার, নেলস, এটা তোমাদের বেটার আনসারের জন্য আমি দিয়েছি। তুমি শুধু নাম লিখলেই হবে, তিনটের মধ্যে যে কোনো দুটো, তাও যদি পারো যে কোন কোন গুলো আক্রান্ত করে। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু সাইন্টিফিক নেম, লক্ষ্য রেখো। এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন, এগুলো কিন্তু সাইন্টিফিক নেম। সাইন্টিফিক নেম তোমরা
ক্লাস 9-এ পড়েছো, 11-এ পড়েছো, সাইন্টিফিক নেমের স্ট্যান্ডিং রুল যেটা হচ্ছে ইট মাস্ট বি রিটেন ইন ইংলিশ অ্যান্ড আন্ডারলাইন। দেখো এখানে যে প্রিন্টিং এর জন্য আমি এখানে ইটালিক্সে প্রিন্টিং করেছি, তো এটা খেয়াল রেখো, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, যেতে পারে নয়, যাবে। বিজ্ঞানসম্মত নাম ইংরেজিতে লিখতে হবে এবং আন্ডারলাইন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, কি কি লক্ষণ দেখা যায়? ড্রাই স্কেলিলেশনস অন স্কিন, নেলস এন্ড স্ক্যাল্প। ঠিক আছে, ওই ভীষণ খুশকি হয় মাথায়, তারপরে তোমার ত্বকগুলো শুকনো হয়ে যায়। ইন্টেন্স ইচিং স্পেশালি ইন দ্য স্কিন ফোল্ড সাচ অ্যাজ দ্য গ্রোয়েন অ্যান্ড বিটুইন দ্য টোজ। ঠিক আছে, গ্রোয়েন এরিয়াতে আর টো যে অঞ্চলটা, সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ওই প্রচন্ড চুলকাতে থাকে এবং অনেকে দেখেছি ঘা হয়ে যায়। বিশেষ করে যে সমস্ত মায়েরা জলে বেশিক্ষণ কাজ করেন, তাদের এই হাতের নখের ডগাগুলো বা পায়ের ওই দুটো আঙ্গুলের ফাঁকে এগুলো বেশি দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে যাই। আচ্ছা, নেম and describe two physiological barriers that provide innate immunity, explaining their role in protecting the body from pathogens. মানে দুটো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার যেটা আমাদের বডিকে ইনেট ইমিউনিটি প্রদান করে, আর তাদের কি রোল প্যাথোজেন কি কি আছে দেখো। টিয়ার্স অ্যান্ড আইজ, ঠিক আছে, চোখের জল। আর টিয়ার্স ফ্রম আইজ, চোখের জল, এ ফ্লুইড প্রডিউসড বাই দ্য টিয়ার গ্ল্যান্ডস কন্টেন দ্য লাইসোজাইম। এইটা দয়া করে একটু মাথায় রেখো যে লাইসোজাইম, এই লাইসোজাইমটাই হচ্ছে আসল জিনিস। লাইসোজাইম, ঠিক আছে, হ্যাভিং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। যে কোনো ব্যাকটেরিয়া বা কিছু জীবাণু পড়লে কিন্তু সঙ্গে সঙ্গে মরে যায় চোখের জলে। আর স্টমাক অ্যাসিড, অ্যাসিডিক এনভায়রনমেন্ট স্টমাক ডেস্ট্রয় দ্য ইনজেস্টেড প্যাথোজেন প্রিভেন্টিং ইনফেকশন। যদি ওটা পেটে চলে যায়, তোমাদের হয়তো খেয়াল আছে যে ওই আমরা যে বলছিলাম যখন করোনা নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম, করোনার ভাইরাস কিন্তু শুধুমাত্র ইনফেকশন ওই নেজাল পার্ট বা তোমার ওই রিজিয়নটাতে, সে কিন্তু স্টমাকে, পেটের ভেতরে স্টমাকে গেলে ও নিজেও যেন বাঁচবে না। ঠিক আছে, কারণ ওখানে অ্যাসিড আছে, তো সেই অ্যাসিডিক রিজন। এই দুটো হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। চলো নেক্সট, পরেরটাতে দেখো। মেনশন দ্য পার্টস অফ হিউম্যান বডি দ্যাট গেট এফেক্টেড by pneumonia and common cold infections. Write the causative agents of the two diseases. খুব সহজ প্রশ্ন দেখো, দুটো পার্টস অফ দ্য হিউম্যান বডি এফেক্টেড বাই নিউমোনিয়াতে কোন জায়গাটা এফেক্টেড হবে? নিউমোনিয়াতে মূলত এফেক্টেড হয় দেখো অ্যালভিওলি অফ দ্য লাংস, ফুসফুসের যে অ্যালভিওলি সেটাতে আক্রান্ত হয়। আর ঠান্ডা, কমন সাধারণ যে ঠান্ডা লাগা, সেটা হচ্ছে রেসপিরেটরি প্যাসেজ। কিন্তু এখানে আমি কি লিখেছি দেখো, বাট নট দ্য লাংস। মূলত নাক এবং রেসপিরেটরি প্যাসেজ, কমন কোল্ড, নাক সরসর করে কিন্তু লাংসটা ক্লিয়ার থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নিউমোনিয়ার যে ব্যাকটেরিয়ালটা দেখো, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ইজ দ্য মোস্ট কমন কজ। এটা হচ্ছে আসল স্ট্রেপ্টোকক্কাস, আসল মানে বলতে গেছি এটা মেন, মোস্ট কমন কজ। এছাড়া অনেকগুলো নাম দিয়েছি, তোমরা হয়তো খেয়াল করেছো লাস্ট 24 বোধহয় এইচএস এর কোয়েশ্চেন পেপারে এসেছিল, তো সেই জন্য এইগুলোর মধ্যে যে কোনো একটা লিখলেও হবে। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, স্টাফিলোকোকাস অরিয়াস, ক্লেবসিয়েল্লা নিউমোনি, মাইকোপ্লাজমা নিউমোনি causes the atypical pneumonia, chlamydia, some cases influenza virus can cause the pneumonia. ঠিক আছে, তো এই যে নামগুলো তোমরা চেষ্টা করো যে কোনো একটা নাম, তবে আমার সাজেশন বেটার ইউ ডু দিস ওয়ান্স, এইটা লিখতে পারো। এগুলো লিখলে ভুল নয়, এগুলো লিখলে ভুল নয়, ঠিক আছে। আর কমন কোল্ডের জন্য রাইনো ভাইরাস, যেটা আমরা রাইনাইটিস বলি, তাই তো, রোগটার নাম কমন কোল্ডকে রাইনাইটিস বলি। হলো? আচ্ছা, নেক্সট, এর পরেরটাতে এসো। সরি, what is the importance of female anopheles mosquito in the life cycle of malarial parasite plasmodium? আচ্ছা, যতগুলো ডিজিজ আছে তোমাদের সিলেবাসে, যেরকম ধরো ম্যালেরিয়া, ফিলেরিয়া, তারপরে অ্যাসকারিস, রিংওয়ার্ম, নিউমোনিয়া, টাইফয়েড, এগুলো একটু খুব ভালো করে পড়বে। পড়ার সময় খেয়াল করবে যে ম্যালেরিয়াটা বাদ দিয়ে কেন বলছি, আমি ম্যালেরিয়াটার জন্য আলাদা করে বলছি। বাকি ধরো ফাইলেরিয়াতে রোগের নামটা লিখলে আর কোনো নাম আছে কিনা, যেমন ফিলেরিয়ার খুব কমন নেম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, তারপরে তার প্যাথোজেন, তারপরে তার মোড অফ ইনফেকশন, সংক্রমণ কিভাবে হয়,
তারপরে সিমটমস, ঠিক আছে, ইনকিউবেশন পিরিয়ড, মানে কবে থেকে দিন থেকে ঢুকেছে, তারপরে প্রকাশকালের সময়, এই মাঝখানে ইনকিউবেশন পিরিয়ড, এগুলো একটু একটা টেবিল করে করে রাখবে, তাহলে খুব সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, দেখবে ওই টেবিল থেকে করে রাখলে তুমি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। আর ম্যালেরিয়াটা বাদ দিতাম কেন, ম্যালেরিয়ার লাইফ সাইকেল মানে প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলটা ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, তো সেই জন্য দেখো লাইফ সাইকেল ম্যালেরিয়াল প্যারাসাইটে আমরা জানি যে প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলে মানে প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলে কেন আমাদেরকে মসকিউটো দরকার হয়, ফিমেল অ্যানোফিলিস। ফিমেল অ্যানোফিলিস দরকার হওয়ার কারণ হচ্ছে ফিমেল অ্যানোফিলিসের যে ম্যালেরিয়াল মানে পুরোটাই ওর যে প্লাজমোডিয়ামের যে সেক্সুয়াল সাইকেল, যৌন চক্র, সেটা কিন্তু মশার দেহে সম্পন্ন হয়, অ্যানোফিলিসের দেহে। ক্লিয়ার? কি কি কাজে লাগে? ডেভেলপমেন্ট অফ স্পোরোজয়েট। ঠিক আছে, এই যে স্পোরোজয়েটের ডেভেলপমেন্ট মানে ও তো তোমরা পড়েছো গ্যামেটোসাইটটাই হচ্ছে মশার দেহে ট্রান্সফার হয় ফ্রম হিউম্যান বডি, আর মশার থেকে মানুষের বডিতে আসে দ্য স্পোরোজয়েট ইনফেক্টিভ স্টেজ অফ প্লাজমোডিয়াম। ঠিক আছে, আর একটা কথা এখানে মাঝখানে বলছি, সেটা হচ্ছে অ্যাডাল্ট স্টেজ ট্রোফোজয়েট, এই টার্মগুলো খেয়াল করো। ঠিক আছে, তো তাহলে এই স্পোরোজয়েটের ডেভেলপমেন্টের জন্য দরকার হয় তোমার এইটাই। ঠিক আছে, ফিজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টালি ইভেনচুয়ালি ফ্রম স্পোরোজয়েট। ঠিক আছে, আচ্ছা নেক্সট, স্প্রেড অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়ার যে ট্রান্সমিশন সেটা কিন্তু একমাত্র মশার দ্বারাই হয়, অ্যানোফিলিস মশার দ্বারা। ফিমেল অ্যানোফিলিস মসকিউটো প্লে এন ক্রুসিয়াল রোল স্প্রেড অফ ম্যালেরিয়া as they can transmit the plasmodium parasite to multiple hosts during their lifespan. যতদিন মোটামুটি অনেকজনকে কামড়ায় সেটা তোমরা জানো। এই দুটো হচ্ছে মেন কারণ যে মশার কি ভূমিকা। আচ্ছা নেক্সট কোশ্চেনে আসি। It is often observed that chances of a person suffering from measles in his or her lifetime are low if she has suffered from this disease in their early childhood. যদি একবার কারো মিজল হয় তো সাধারণত ধরে নেওয়া হয় তারা কিন্তু হয় না মেজলস। এটা আনসারটা কি হবে, মানে জাস্টিফাইটা কি? Which when our body encounters the measles pathogen for the first time, it initiates the low intensity of primary immune response. Low intensity of primary immune response. It develops memory. B and T cells subsequent encounters of the same pathogen trigger a highly intensified secondary response due to immune memory. ওই মেমোরি সেল থেকে তার ওরা সেকেন্ডারি রেসপন্সটা করতে পারে। This involves the P lymphocyte producing an army of proteins in response to pathogen in our blood and T lymphocyte assisting the antibody production. তাহলে এটা কি করে? T lymphocyte অ্যান্টিবডি প্রোডাকশনে হেল্প করে, প্লাস এই প্রোটিনটা রেসপন্সটা সাহায্য করে প্যাথোজেনটাকে কিল করার জন্য বা প্যাথোজেনকে এন্ট্রি প্রিভেন্ট করার জন্য। এই ধরনের কোয়েশ্চেন্স গুলো খেয়াল করো 2 মার্কসের। ঠিক আছে, এরপরে আমরা আসি। A student on a field trip suddenly felt breathlessness and started sneeze very badly. Name this response and explain what it is due to. একটা ছেলে বাইরে ট্যুরে গেছিল, ফিল্ড ট্রিপে গেছিল, সেখানে হঠাৎ করে তার শ্বাসকষ্ট হচ্ছে, প্রচন্ড স্নিজিং হচ্ছে খারাপ ভাবে, তার কি কারণ হতে পারে? The response is called allergic reaction. এই কোশ্চেনটা অনেকটা একই ধরনের কোশ্চেন আমি আগে একটা বলেছিলাম। অ্যালার্জিক রিয়াকশন কজড বাই ইনহেলিং অ্যালার্জেন্স। নিশ্চয়ই বাইরে থেকে কোনো অ্যালার্জেন ঢুকেছে, সেটা পোলেন হতে পারে, সেটা ধুলোবালি হতে পারে, যে কোনো কারণে হতে পারে। এবং এই অ্যালার্জেন্স গুলো কি করে? ইমিউন সিস্টেমকে ট্রিগার করে, যার ফলে কি হয়, এই যে দুজন হিস্টামিন অ্যান্ড সেরোটোনিন রিলিজ করে, যেটা কি করে ওই ইনফ্লামেশন কজিং ইনফ্লামেশন, প্রদাহের সৃষ্টি করে, অ্যান্ড সিমটমস লাইক ব্রেথলেসনেস, প্রচন্ড শ্বাসকষ্ট হতে থাকে। ঠিক আছে, এখন কোনো অস্থির লাগতে থাকে, অ্যান্টিবডিজ ইনভলভ রিয়াকশনস, এবং সেইখানে দেখো সেই মেন কালপ্রিট আইজিই, এই যে আইজিই। নেক্সট, এটা দেখো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স, একটা খুব কমন কোয়েশ্চেন্স। একজন কৃষক যিনি মাঠে কাজ করছিলেন, তাকে একটা বিষাক্ত সাপ কামড়ালো, তো তাকে সঙ্গে সঙ্গে একটা হেলথ সেন্টার, যেটা খুব কাছাকাছি হেলথ সেন্টার, সেখানে নিয়ে যাওয়া হলো। ডক্টর তাকে একটা ইনজেকশন দিল তার লাইফটাকে সেভ করার জন্য। তো
এটা কিন্তু সেভ হবে, SAVE, নট সেম, সেভ হিজ লাইফ। ঠিক আছে, হোয়াট ডিড দ্য ডক্টর ইনজেক্ট অ্যান্ড হোয়াই? ডক্টর তাকে কি ইনজেকশন দিলেন এবং কেন? কি দিলেন? অ্যান্টিভেনাম, কারণ সাপের বিষটা ভেনাম, তাকে অ্যান্টিভেনাম ইনজেক্ট করলেন, যেটা কি করে? পারফর্মড অ্যান্টিবডিজ এগেনস্ট দ্য স্নেক ভেনাম। These ready-made antibodies are directly given to protect the body against the foreign agents. এই যে রেডিমেড অ্যান্টিবডিজ দিয়ে দেওয়া হচ্ছে অ্যান্টিভেনামটা। আর নেম দ্য কাইন্ড অফ ইমিউনিটি প্রোভাইডেড বাই দিস ইনজেকশন। যখন ওটাকে দেওয়া হচ্ছে এটাকে বলা হয় প্যাসিভ ইমিউনিটি, কারণ রেডিমেড দেওয়া হচ্ছে তো, প্যাসিভ ইমিউনিটি। ক্লিয়ার? এই যে দুটো প্রশ্ন, দুটো দেখো খুব ছোট ছোট প্রশ্ন। নেক্সট, এরপরে আমরা আসি, এটা দেখো, এই গ্রাফটা, ঘাবড়ানোর কিছু নেই। The graph given below indicates the administration of first and second dose of the vaccine. ফার্স্টটাকে এল দেওয়া হয়েছে, ফার্স্টটাকে এল দেওয়া হয়েছে, আর এই দেখো এল, আর the second dose of a vaccine M. The corresponding response of the body is indicated by X and Y. Interpret the graph, explain the reasons for a such response shown by our body. ভালো করে দেখো, এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বে। আচ্ছা, কি দেখছে, কি কি উত্তরটা কি বলতে পারি আমরা? যখনই আমরা ফার্স্ট ডোজ ভ্যাকসিনটা দিচ্ছি তখন বডিতে খুব অল্প পরিমাণ লো ইন্টেন্সিটি অ্যাজ দ্য ইমিউন সিস্টেম কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য অ্যান্টিজেনিক প্রোটিন, ওই যে অ্যান্টিজেনিক যে প্রোটিনটা যেটা ঢুকেছিল তার সংস্পর্শে এসে একদম খুব লো ইন্টেন্সিটি তৈরি করবে। ঠিক আছে, এবার এই antigenic protein to contact with the antigenic protein of the weakened and inactivated pathogen for the first time, এটাকে বলা হয় প্রাথমিক ইমিউন রেসপন্স, প্রাইমারি ইমিউন রেসপন্স। এবারে সাবসিকুয়েন্ট এনকাউন্টার অফ দ্য সেম অ্যান্টিজেনিক প্রোটিন, বারবার যদি এটা হতে থাকে সাবসিকুয়েন্ট, তখন সেকেন্ড ডোজ, এই যেটা এম, যার ফলে কি হয়? বডি হাইলি ইন্টেন্সিফাইড সেকেন্ডারি রেসপন্স, এবং খুব দ্রুত হবে, লিডিং টু দ্য এফেক্টিভ প্যাথোজেন এলিমিনেশন অ্যান্ড কম্পারেটিভ দ্য প্রাইমারি ইমিউন রেসপন্স। মানে এর থেকে ওটা দ্রুত হয়। দেখো গ্রাফটা দেখো কতটা উপরে উঠে গেছে। ক্লিয়ার? এই গ্রাফটা দেখে এই কোয়েশ্চেনটা দেখো ভালো করে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এরপরে আসি। পেশেন্ট শোড সিমটমস অফ সাস্টেইনড হাই ফিভার, স্টমাক পেন অ্যান্ড কনস্টিপেশন, বাট নো ব্লাড clot in the stool. Name the disease and its pathogen. Write the diagnostic test for the disease. How does the disease get transmitted? দেখো কি কি আছে, ডিজিজটা কি হতে পারে? The symptoms such as constant high fever, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা, মাথার যন্ত্রণা, এগুলো আমরা টাইফয়েডে দেখতে পাই। টাইফয়েডে দেখতে পাই। আর টাইফয়েডের যে প্যাথোজেনটার নাম কি? কজেটিভ এজেন্ট সালমোনেল্লা টাইফি, রড সেপেড ব্যাকটেরিয়া ব্যাসিলাস। নাও এর জন্য একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট করা হয়, ওয়াইডাল টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট, যেটা এটা হচ্ছে ওয়াইডাল টেস্ট। আমি ওখানে লিখেওছি ওয়াইডাল টেস্ট। ঠিক আছে, এবং এই টাইফয়েড মূলত ট্রান্সমিট হয় বাই কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, খাবার এবং জলের মাধ্যমে এটা এক দেহ থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্নটাতে আসি। এরপরে দেখো, হোয়াট ইজ ফেব্রাইল পারক্সিজম? খুব কমন প্রশ্ন এবং এটা সহজভাবে করার চেষ্টা করবে। ফেব্রাইল পারক্সিজম ইজ দ্য চিফ সিমটমস অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ এটা হচ্ছে ফেব্রাইল পারক্সিজম। কি কি সিমটমসটা? এক নম্বর সিমটমস, মানে এই সিমটমসটাকে, এটা ম্যালেরিয়ার সিমটম, একদম এইটাই যে আসবে তার কোনো বলছি না আমি, যে ম্যালেরিয়ার সিমটমস এর মধ্যে প্রথম কথা হচ্ছে এইটা। এই ফেব্রাইল পারক্সিজমে কি কি দেখতে পাবো আমরা? এক, দেখতে পাবো কোল্ড স্টেজ,
বাংলায় বলে শৈত্য দশা, প্রচন্ড শীত 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 করবে, ঠান্ডা লাগবে, প্রচন্ড শীত শীত করে, হ্যাঁ, এবং কাঁপুনি থাকে প্রচন্ড, অনেকগুলো মানে কম্বল টম্বল চাপিয়ে দিলেও দেখবে কাঁপতে থাকে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি আছে? হিট স্টেজ বা উত্তাপ দশা। হিট স্টেজ, উত্তাপ দশা, এইটাতে প্রচন্ড জ্বর আসবে এবং অনেকটা সময় থাকে। সেটা ভ্যারি করে ডিফারেন্ট স্পিসিস টু স্পিসিস। প্লাজমোনিয়ামের যে 4টে স্পিসিস আছে, প্লাজমোনিয়াম ভাইভাক্স, প্লাজমোনিয়াম ফ্যালসিপেরাম, ওভেল, ম্যালেরি, এগুলো স্পিসিসের উপর ডিপেন্ড করে। এবং এটা কতটা জ্বর আসছে, কত ঘন্টা অন্তর আসছে, সেগুলো নিয়ে আমরা সহজে ওটাকে আইডেন্টিফাই করতে পারি। যাই হোক, সেটা পরের ব্যাপার। তাহলে প্রথমে বললাম কোল্ড স্টেজ, তারপরে হচ্ছে হিট স্টেজ, উত্তাপ দশা, শৈত্য দশা, উত্তাপ দশা, তারপরে বলি আমরা না ঘাম দিয়ে জ্বর ছাড়লো, তাকে বলি আমরা সোয়েট স্টেজ। সোয়েট স্টেজ, এই তিনটেকে একত্রে বলা হয় ফেব্রাইল পারক্সিজম। লেখার সময় এটা উল্টে দিলে কিন্তু বিপদ আছে। মনে হলো ঘাম দিয়ে শুরু করলাম, লাস্টে উত্তাপ দিলাম, তাতে হবে না। কোল্ড স্টেজ, হিট স্টেজ, সোয়েট স্টেজ। বাংলায় বলে শৈত্য দশা, আর এটাকে বলা হয় উত্তাপ দশা, এটাকে বলা হয় ঘর্ম দশা। এই তিনটেকে একত্রে বলি আমরা ফেব্রাইল পারক্সিজম। এখানে একটু বলে রাখি, হয়তো ম্যালেরিয়ার সিমটমস দিলে ফার্স্ট পয়েন্ট তুমি ফেব্রাইল পারক্সিজম দিলে, সেকেন্ডটা দিতে পারো তুমি স্প্লিনোমেগালি, প্লিহা বেড়ে যায়, প্লিহার আকার বেড়ে যায়। তারপরে তোমার অ্যানিমিয়া, 3-4 দিন হলেই মোটামুটি মুখটা ফ্যাকাশে হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, খুব সিভিয়ার থেকে কিন্তু আরো করোনারি থ্রম্বোসিস বা সেরিব্রাল থ্রম্বোসিস হয়। কারণ ওই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, যেটা মোস্ট ফ্যাটাল, সেটা কি হয়, ওই আরবিসির যে মেমব্রেন্স গুলো, সেগুলো তোমার কবরে যাবে। কবরখানা কাকে বলে? আরবিসির কবরখানা প্লিহা, স্প্লিন। সেখানে যাওয়ার সময় রাস্তাতে যাচ্ছে, সেখানে কি অনেক সময় রক্তবাহের মুখকে জাম করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন থ্রম্বোসিসের কারণ হতে পারে। ক্লিয়ার? যাক, সেটা বিষয় না। আমি বললাম যে ফেব্রাইল পারক্সিজম আসতে পারে অথবা সিমটমস অফ ম্যালেরিয়া। ক্লিয়ার? এরপরে আমরা আসছি নেক্সট ওয়ান। এরপরে যেটা আসছি, পরেরটাতে আসি, পরের কোয়েশ্চেনটা দেখি আমরা। নেম দ্য প্যারাসাইট দ্যাট কজেস ফিলারাসিস in human, mention its 2 diagnostic symptoms. How is this transmitted from others? 2 marks. এটা হচ্ছে তোমার নাম্বারটা দেখো, হাফ, এটা হাফ, এক, এটা এক। ঠিক আছে, হাফ হাফ, আর এটা এক, দুই। তো প্রথমে দেখো কজেস। কজেস এর ক্ষেত্রে আমি তো এই প্রশ্নটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই কোয়েশ্চেনটা তুমি যদি লাস্ট, তুমি বলবে সিলেবাস তো আলাদা, লাস্ট যদি তুমি হায়ার সেকেন্ডারি কোয়েশ্চেন্স গুলোকে ফলো করো লাস্ট কত বছরের, দেখবে প্রায় বছরেই ওই যে শর্ট কোয়েশ্চেন্স এ থাকে, শর্ট আনসার টাইপ, যেটা ছিল 4টে, 14টা প্লাস 4টে, সেই 4-এর মধ্যে দেখবে এইটা খুব আসে পরীক্ষাতে। আমি দেখেছি এটা অনেকবার এসেছে, অনেকবার অনেকবার এটা আমরা দেখেছি যে এই কোয়েশ্চেনটা আমরা দেখতে পেয়েছি। এই যে এইটা ফিলারাসিসের জীবাণুটার নাম, প্যাথোজেনটার নাম, এটা একটা নিমাটোডা। খেয়াল করবে অনেকেই লেখে এবং তাতে নম্বর কিন্তু অনেকেই শূন্য পায়, কারণ হচ্ছে স্পেলিংটা ভুল করে, স্পেলিংটা ভুল করে। উচেরেরিয়া ব্যানক্রপ্টি, উচেরেরিয়া ব্যানক্রপ্টি, যে কোনো কারণে হোক এই আরিটা অনেকের বাদ চলে যায়, কেন যায় আমি জানি না। ব্যানক্রফটি, উচেরেরিয়া ব্যানক্রপ্টি। ঠিক আছে, উচেরেরিয়া ব্যানক্রপ্টি। এই যে এই স্পেলিংটা একটু সাবধানে লেখো। ঠিক আছে, উচেরে সাইন্টিফিক নেম। এই উচেরেরিয়া, এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটা উচেরেরিয়া, অনেকের এটা বাদ চলে যায় কেন আমি জানি না। ঠিক আছে, আচ্ছা। ডায়াগনস্টিক সিমটমস এর ক্ষেত্রে, ডায়াগনস্টিক যে সিমটমস গুলো আছে, এটার ক্ষেত্রে সিমটমস গুলো, মেন সিমটম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে তোমার সিমটম যে পাটা ফুলে যায়। কোথায় ফুলে যায়? মূলত যেগুলো তো লিম্ফ নোড, লসিকা গ্রন্থি, দা লোয়ার লিম্বস। ঠিক আছে, লোয়ার লিম্বস, পা গুলো হাতির পায়ের মতন হয়ে যায়, এলিফ্যান্টিয়াসিস বলে। ঠিক আছে, আর হচ্ছে তোমার অনেক মহিলাদের ক্ষেত্রে ম্যামারি গ্ল্যান্ড গুলো ক্ষেত্রে এফেক্টেড হয়। ইভেন ভ্যাজাইনাল পার্টস, ডিফারেন্ট এক্সটার্নাল ভেজানাল পার্টস গুলো এফেক্টেড হয়। ঠিক আছে, তো এই লোয়ার লিম্বস গুলোতে বেশি এফেক্টেড হয় সিমটমস এর ক্ষেত্রে, ডায়াগনস্টিক সিমটমস এর ক্ষেত্রে। আর ট্রান্সমিটেড কি হয়, কে এর কালপ্রিটটাকে? ফিমেল
কিউলেক্স মসকিউটো, ফিমেল কিউলেক্স মসকিউটো, ফিমেল কিউলেক্স। ফিমেল না লিখলে নম্বর তুমি নাও পেতে পারো। ফিমেল, শুধু কিউলেক্স মসকিউটো লিখলে নাম্বার তুমি নাও পেতে পারো। ফিমেল কিউলেক্স। ম্যালেরিয়ার ক্ষেত্রে ফিমেল অ্যানোফিলিস, এখানে ফিমেল কিউলেক্স। স্পিসিস তুমি লিখতে পারো, ফ্যাটিগেন্স, পিপিয়েন্স, অনেকগুলো রয়েছে, তুমি সেটা না লিখে তুমি স্পিসিসও লিখতে পারো, কিন্তু জেনাসের নামটা কিউলেক্স, তার সামনে ফিমেল কথাটা উল্লেখ করতে হবে, কারণ তুমি জানো যে মেল মসকিউটো কখনো ট্রান্সমিট ডিজিজ করে না, দে হ্যাভ দ্য ব্লান্ট প্রোবসিস, তাই তো? আচ্ছা, নাও পরেরটাতে আসি। আচ্ছা, what do the normal cells do not show cancerous growth? এইখান থেকে কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা প্রবল। নর্মাল সেলে কেন আমরা ক্যান্সারাস গ্রোথ দেখতে পারি না? কেন দেখতে পারি না? তাদের ডিভিশনস এবং যে বৃদ্ধি যেটা হয়, কোষ বিভাজনের বৃদ্ধি, এটা সার্টেন রেগুলেটরি মেকানিজমের মধ্যে থাকে। সেল ডিভিশন মাথায় রাখো, ওইখানে মাথায় করো সেল সাইকেল, সেইটা মাথায় করো একবার 11-এরটা, 11-এর সেমিস্টার 1-এ ছিল বোধহয়। They show the property of contact inhibition, by virtue of which contact with other cells inhibit their uncontrolled growth. কারণ তোমরা আচ্ছা বলেই দিই, সেটা হচ্ছে ক্যান্সারে এই কোশ্চেনটা যা আসবে তার কোনো মানে নেই। ক্যান্সারের হয়তো বললো যে প্রপার্টিজ অফ ক্যান্সার সেলস, সেখানে ফার্স্ট পয়েন্ট যেটা দেবে সেটা হচ্ছে ইমর্টালিটি। ক্যান্সার কোষ অমর হয়ে থাকে, ঠিক আছে, আনকন্ট্রোল। আর 2 নম্বর হচ্ছে they have the loss of contact inhibition, সংস্পর্শজনিত বাধার বৈশিষ্ট্য নষ্ট। মানে অন্য কোষের সাথে দুটো নর্মাল সেল, যখন দুটো নর্মাল সেল অফ দ্য ডিফারেন্ট অর্গান ইট অ্যাটাচ টুগেদার, দে স্টপ দেয়ার ডিভিশনস, এটাকে বলা হয় কন্ট্যাক্ট ইনহিবিশন। বাট ক্যান্সার সেল ডু নট ওবে দ্যাট কন্ট্যাক্ট ইনহিবিশন, দে লস দ্য কন্ট্যাক্ট ইনহিবিশনস। ক্লিয়ার? তো সেই পয়েন্টটাই বলেছি, the property, they show the property of the contact inhibitions. Clear? আচ্ছা, নেক্সট পরেরটাতে আসি। এই যে 3 মার্কসের কোশ্চেন্স ডাইরেক্ট, দেখো কি দেওয়া আছে, draw and describe the structure of immunoglobulin, that is IG 4 রকম, 5 রকম আছে, গ্যামডে, IgG, IgA, IgM, IgD, IgE। এর মাঝখানে একটা কথা বলে রাখি, টাইম অত্যন্ত কম, তো তাও যতটা পারছি আমি কোশ্চেন্স গুলো একটু ফার্স্ট বলার চেষ্টা করছি। এম কিন্তু পেন্টামার থাকে, পেন্টামার। এখানে যে মনোমার দেখছো ওটা পেন্টামার। ক্লিয়ার? পেন্টামার। ছবিটাকে একটু স্পষ্ট করার চেষ্টা করবে, ভালো করে ছবিটা আঁকার চেষ্টা করবে। আমি জাস্ট একটা স্যাম্পল দিয়েছি। এই ছবিটা আঁকার সময় দয়া করে কতগুলো জিনিস খেয়াল করবে, খুব মনে করে। কি কি জিনিস খেয়াল করবে? এখানে 4টে পলিপেপটাইড চেন আঁকা আছে, 4টে পলিপেপটাইড চেন। এই চেনটাকে বলা হয় হেভি চেন, এইটাকে বলা হয় হেভি চেন, দুটো হেভি চেন আর দুটো লাইট চেন, তাই তো? এটা হেভি চেন, আর এটা হচ্ছে লাইট চেন। আচ্ছা, এই জায়গাটাকে বলা হয় হিঞ্জ বলে। আরেকটা জিনিস যেটা খুব কমন ভুল হয় সেটা হচ্ছে, একে তো দিলে, এখানে ডাইসালফাইড বন্ডটা দেওয়া হয়নি। এই যে ডাইসালফাইড বন্ড, তো খুলে পড়ে যাবে, ঠিক আছে? ডাইসালফাইড বন্ড প্লিজ, ডাইসালফাইড বন্ড, এই দেখো ডাইসালফাইড বন্ড, এই যে ডাইসালফাইড বন্ড, এই ডাইসালফাইড বন্ডের জন্য উল্লেখ থাকে, আদারওয়াইজ ইউ উইল নট গেট দ্য নাম্বার। এখানে নাম্বার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এবারে দেখো এই যে পার্ট, তাহলে আরেকটা জিনিস, এই ছবিটাতে কি করবে, এই দিকটাকে আমরা কি বলি, এন টার্মিনাল, কারণ পলিপেপটাইডের একদিকে অ্যামাইনো গ্রুপ থাকে, একদিকে কার্বক্সিল গ্রুপ, তাহলে এদিকে সি টার্মিনাল, এন টার্মিনাল, সি টার্মিনাল, এন টার্মিনাল, সি টার্মিনাল। ক্লিয়ার? সি টার্মিনাল, এটা দিলে। আর কি দিলে? হেভি চেন, লাইট চেন, ডাইসালফাইড বন্ড, হিঞ্জ। আচ্ছা, এই যে এইখান থেকে এই পার্টটা, এটা ভ্যারিয়েবল পার্ট বা অ্যান্টিজেন বাইন্ডিং পার্ট। এটাকে কি বলে জানো তো? ফ্যাব, অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু
চেঞ্জেবল, মানে এই পার্টটা আর এই পার্টটা পরিবর্তিত হয়। এইটা কিন্তু কনস্ট্যান্ট পার্ট, এই পার্টটা হচ্ছে পুরোটাই কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হয় না। ক্লিয়ার? তাহলে আমি এখানে কিন্তু দুটো জিনিস বলে গেলাম, ড্র সাথে ডেসক্রিপশনও বলে গেলাম। ঠিক আছে, এটা একটু খেয়াল করো, ছবিটা যেন পরিষ্কার হয় সুন্দর করে, এবং ডেসক্রিপশনে কটা পলিপেপটাইড আছে, করকম হেভি আছে, কটা হেভি আছে, কটা লাইট আছে, ডাইসালফাইড বন্ডে জোড়া আছে, অ্যান্ড ফ্র্যাগমেন্ট, অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট, কনস্ট্যান্ট ফ্র্যাগমেন্ট, এইগুলো একটু উল্লেখ করলেই ঠিক আছে। ঠিক আছে, ছবিটা যেন ঠিকঠাক থাকে। আচ্ছা, নাও এর পরেরটাতে আসি, আসেক্সুয়াল সাইকেল অফ প্লাজমোডিয়াম, 3 মার্কস। এই জন্য বলছিলাম না যে প্লাজমোড ম্যালেরিয়ার ক্ষেত্রে ওটা একটু ডিটেলসে পড়তে হবে। ম্যালেরিয়ার ক্ষেত্রে ডিটেলসে প্লাজমা এক্সপ্লেন করতে গেলে কি কি করবে, একটা তোমার ধরো লিখলে তিনটে ফেজ ভালো করে করবে। একটা বললে যে তোমার প্রি এরিথ্রোসাইটিক, প্রি এরিথ্রোসাইটিক, এরিথ্রোসাইটিক স্টেজ, যেখানে স্পোরোজয়েড থেকে স্টার্ট হলো, স্পোরোজয়েড ঢুকলো, ঢুকে ওটা লিভারে গেল, লিভারে গিয়ে তোমার সাইজন স্টেজ, সেখান থেকে ক্রিপ্টোমেরোজয়েড, এই যে স্টেজটা এটা প্রি এরিথ্রোসাইটিক। দেন ক্রিপ্টোমেরোজয়েড এন্টার দ্য আরবিসি, আরবিসি তে যেটা থাকবে সেটাকে বলছি আমরা এরিথ্রোসাইটিক স্টেজ, এরিথ্রোসাইটিক স্টেজ, এরিথ্রোসাইটিক স্টেজ হয়ে গেল। আরবিসি তে ঢোকার সাথে সাথে কে ঢুকলো, তোমার ওই ক্রিপ্টোমেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড ঢুকে ওখানে ম্যাচিউরিটি পায়, সেটাকে বলা হয় ট্রোফোজয়েড। ট্রোফোজয়েডটা দেখতে একটা রিং এর মতন হয়, আংটির মতন, সো ইট ইজ কল্ড সিগনেট রিং, সিগনেট রিং স্টেজ। ট্রোফোজয়েড ইজ দ্য অ্যাডাল্ট স্টেজ। ক্লিয়ার? আচ্ছা, তারপরে তুমি কি করলে, ওখান থেকে যখন ওরা সাইজন ফর্ম করবে, মাল্টিনিউক্লিয়ার ডিভিশনস করার পরে যেটা ফর্ম করে তাকে বলা হয় মেরোজয়েড। মেরোজয়েড, অসংখ্য মেরোজয়েড, সেই মেরোজয়েড গুলো আরবিসিতে বাস্ট করে এবং সেটা বেরিয়ে আসে। সেই মেরোজয়েড গুলো কন্টিনিউ যে পোস্ট এরিথ্রোসাইটিক সাইকেলস বা গ্যামেটোগনি, পোস্ট এরিথ্রোসাইটিক সাইকেল, পোস্ট এরিথ্রোসাইটিক সাইকেল অর গ্যামেটোগনি, যেটা কি করে সেই মেরোজয়েড গুলো কন্টিনিউ করতে থাকে বেশ কিছু, আবার আসেক্সুয়াল সাইকেল, কিছু তোমার গ্যামেটোসাইটে কনভার্ট হয়। এই তিনটে স্টেজকে ডেসক্রিপশন করতে হবে। ইউ মে ইউজ দ্যাট ফ্লো চার্ট অলসো, অথবা তুমি ডেসক্রিপশন করতে পারো। ঠিক আছে, নেক্সট। এরপরে যে ক্লাসিফাই দ্য টাইপস অফ ক্যান্সার উইথ এক্সাম্পলস, প্লিজ ভালো করে। ক্যান্সার জেনারেলি ক্যান্সারকে আমরা ভাগ করি অ্যাকর্ডিং টু দেয়ার অকারেন্স, সংঘটন স্থান অনুসারে ক্যান্সারকে আমরা সাধারণত 4টে বলি, কিছু বইতে হয়তো 5টা দেওয়া আছে মেলানোমা। প্রথম যে 4টে সেটা বলি, একটা হচ্ছে কার্সিনোমা, কার্সিনোমা নাম্বার 1, কার্সিনোমা, কার্সিনোমা occurs in epithelial tissue, আবরণী কলায় সৃষ্ট ক্যান্সার। মোস্ট অফ দ্য ক্যান্সারস আর কার্সিনোমা, লাং কার্সিনোমা, ব্রেস্ট ক্যান্সার, তোমার ইন্টেস্টাইন ক্যান্সার, স্টমাক ক্যান্সার, এগুলো সবই তোমার স্কিন ক্যান্সার, দ্য কার্সিনোমা। ঠিক আছে, নেক্সট ওয়ান, দ্যাট ইজ, এখানে কি লিখলে, ক্যান্সার কোথায় সংঘটিত হয়, এপিডার্মাল সেলস। নেক্সট ওয়ান, দ্যাট ইজ সার্কোমা, সার্কোমা, সার্কোমা হচ্ছে যোগ কলায় সৃষ্ট ক্যান্সার, যোগ কলা, দ্যাট ইজ কানেকটিভ টিস্যু, bone cancer, cartilage cancer, these are the sarcoma. Clear? Number 3, that is lymphoma, lymphoma, লিম্ফোমা হচ্ছে লসিকা গ্রন্থিতে সৃষ্ট ক্যান্সার, লসিকা গ্রন্থিতে সৃষ্ট ক্যান্সারকে বলছি আমরা লিম্ফোমা। ক্লিয়ার? হজকিন্স ডিজিজ, হজকিন্স ডিজিজ, লিম্ফোমা, লিম্ফ নোডস, এগুলো। আর নাম্বার 4, that is লিউকেমিয়া, লিউকেমিয়া, that is ব্লাড ক্যান্সার যেটা বলি আমরা, occurs in blood cells, especially on WBC. এবার কিছুটা হচ্ছে মেলানোমাও বলে অনেকে, 4টে, আবার 5 নম্বরে মেলানোমা, মেলানিন সিনথেসিস সেলস গুলোতে হয়, কিন্তু মেনলি এই 4টে। ক্লিয়ার? 2 মার্কসে অকারেন্স, কোথায়, জাস্ট টার্মটা লিখবে, পাশে লিখবে কোথায় হয়। নাও নেক্সট, এরপরে আসছি এইবারে ড্রাগ থেকে। ড্রাগ থেকে খুব ভালো করে ড্রাগের 4টাকে ভাগ করবে, কোন কোন পার্টে কি কি ভাগ আছে প্রত্যেকটার এক্সাম্পল। How are morphine and heroin related? Mention the effect of one of them has on the human body. Morphine and heroin extracted from the latex of plant Papaver somniferum, Papaver somniferum family, Papaveraceae. হেরোইন যেটা অ্যাকচুয়ালি কি হয়, হেরোইনের আসল কেমিক্যাল নাম হচ্ছে ডাইঅ্যাসিটাইল মরফিন, ডাইঅ্যাসিটাইল মরফিন। এটাও প্রশ্ন আসতে পারে যে কেমিক্যাল নেম অফ দ্য হেরোইন, দ্যাট ইজ ডাইঅ্যাসিটাইল মরফিন। এই হেরোইনের ক্ষেত্রে
এই যে মরফিন, ডাইঅ্যাসিটাইলেশন অফ মরফিন, and thus both heroin and morphine are related. Both morphine and heroin act as an effective sedative and painkiller. Sedative and painkiller. Morphine. While heroin acts as a depressant and slows down our body functions. Depressants and slows down our body functions. আমাদের দেহের যে কার্যকলাপগুলোকে আস্তে আস্তে ধীর করে দেবে বা স্লো করে দেবে। এই কোয়েশ্চেন্স গুলো খেয়াল করো। নট অনলি দ্যাট, এখানে নিটেও এই ধরনের কোয়েশ্চেন্স পাবে, মানে এই রিলেটেড। আচ্ছা, পরেরটাতে আসি। সরি। What happens to an individual when a regular dose of drugs or alcohol is abruptly discontinued? What characteristics manifest in that individual under such conditions? যদি ওই ড্রাগ বা অ্যালকোহল যিনি খাচ্ছেন তার থেকে যদি হঠাৎ করে তাকে বন্ধ করে দেওয়া হয়, কি কি সিমটমস দেখতে পারি আমরা? এই যে if the regular dose of drug and alcohol in an addicted person is discontinued abruptly, the body exhibits certain characteristics, unpleasant symptoms, যেটাকে আমরা বলি withdrawal syndrome. এই withdrawal syndromeটা অনেক ক্ষেত্রে মারাত্মক হয়ে ওঠে। The withdrawal syndrome is characterized by the symptoms like anxiety, nausea, বমি বমি ভাব থাকে, আর প্রচন্ড ঘামতে থাকে, এক্সেসিভ সোয়েটিং হয়। ক্লিয়ার? খুব সহজ ভাবে, এগুলোকে বেশি কঠিন করতে ভাবতে যেও না। আচ্ছা, নেক্সট দেখো, এই যে চলে এসেছি এই ধরনের কোয়েশ্চেন্স গুলোতে। এই given below, study the given below, identify A, B, C, D, E and F of the table. 3 নাম্বার দেওয়া আছে। ক্লিয়ার? কি কি দেওয়া আছে? নেম অফ ড্রাগস, সাইন্টিফিক নেম অফ দ্য সোর্স প্লান্ট, এফেক্ট অন হিউম্যান বডি। এখানে দেখো, এই টেবিলটাকে একটু আমি আর রিড আউট করছি না, একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। এই ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু আমরা বেশি আশা করতে পারি। উত্তরে যাই, উত্তরটা করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। নেম অফ দ্য ড্রাগস, ওপিয়েড, এইটা ছিল এ। তাহলে ওপিয়েড কোত্থেকে পাই আমরা? প্যাপাভাইরাসির উদ্ভিদ, প্যাপাভার সামনিফেরাম। আচ্ছা, কি মানবদেহে কি কাজ করে? ডিপ্রেশন, স্লো ডাউন দ্য বডি ফাংশন, এফেক্টিভ সেডেটিভ এন্ড পেন কিলার। ওপিয়েড কাজ করে, ওপিয়াম যেটা, আফিম। আর সি দেখো, এখানে ক্যানাবিস স্যাটিভা থেকে আমরা কি পাই? যেগুলো পাই ক্যানাবিনয়েডস। ক্যানাবিনয়েডস, এখানে ওয়ান মোর থিং দ্যাট ইজ নিটে দেখবে এই ক্যানাবিনয়েড বা বিভিন্ন স্ট্রাকচারস গুলো ভালো করে রাখবে, যেগুলো নিট পরীক্ষাতে আমরা কমন পাই। আচ্ছা, ক্যানাবিস স্যাটিভা থেকে আমরা ক্যানাবিনয়েডস পাই, যেটা মেন্টাল রিটার্ডেশন, লাং ইনফেকশন আর লাং ক্যান্সারের জন্য তাই। ঠিক আছে? আর কোকেন, কোকেন যেটা পাই সেটা হচ্ছে দেখো এরিথ্রোজাইলন কোকা বলে একটা উদ্ভিদ, যেটা আমাদের ব্লাড ভেসেলস কে ড্যামেজ করে। তার ভেতরে যে ওই ভেতরে যে লুমেনের ভেতরে যে এন্ডোথেলিয়াম আছে, সেই এন্ডোথেলিয়াম গুলোকে নষ্ট করে দেয় এবং ইনক্রিজ হার্ট রেট, ইভেন লিডস টু দ্য ডেথ। ঠিক আছে? যে কোনো ড্রাগের এক্সেসিভ হলে সেটা ডেথই হয়। নেক্সট, পরেরটাতে আসি। A team of students is preparing to participate in inter-school sports meet. During the practice session, you find some vials with label of certain cannabinoids. কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়ো, দিয়ে একটু ভাবনা চিন্তা করো প্লিজ, একটু ভাবনা চিন্তা করে উত্তরটা করবে। উইল ইউ রিপোর্ট দ্য অথরিটিজ এন্ড হোয়াই? তুমি একটা জায়গাতে খেলা হচ্ছিল, যেখানে ড্রেসিং রুমে গিয়ে দেখলো যে একটা ভায়াল পড়ে আছে, তাতে ক্যানাবিনয়েডস এর ভায়াল, সার্টেন ক্যানাবিনয়েডস। সেটা কি রিপোর্ট করবে এবং কেন রিপোর্ট করবে? কোত্থেকে কি ধরনের কেমিক্যালস আর কি ইউজটা আমাদের বডিতে কি কাজ করে? মূলত দেখো, এটা 3 নাম্বার রিপোর্ট। অবভিয়াসলি রিপোর্ট, বিকজ আমরা জানি ক্যানাবিনয়েড এজ এ ড্রাগের মধ্যে ক্লাসিফিকেশন পড়েছে, and taken from the without medical মানে supervision, it is পুরোপুরি ইললিগাল। ক্লিয়ার? পুরোটাই ইললিগাল। আর ক্যানাবিনয়েডস obtained from the various parts of the cannabis sativa, এটা কি করে? আমাদের যে ক্যানাবিনয়েড যে রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরস গুলোকে ড্যামেজ করে মূলত। দেখো, খুব ছোট ছোট আনসার, কোশ্চেন্সটা দেখে নাও, খুব জাস্ট এক লাইন করে আনসার নাও। পরেরটাতে আসি। আচ্ছা, সরি, হ্যাঁ, এরপরে ওই চ্যাপ্টার থেকে যতগুলো পেরেছি আমি বেশি দিয়েছি কিছু কিছু কোয়েশ্চেন্স। এবারে আমরা নেক্সট চ্যাপ্টার যেটা দেখো, ওই সেই একই ইউনিট থেকে ইমপ্রুভমেন্ট অফ ফুড প্রোডাকশনস।
এই চ্যাপ্টারে বেশিরভাগটা ক্ষেত্রে কি করবে, ওই হাইব্রিডাইজেশন প্রসিডিওরস গুলো, হাইব্রিডাইজেশনস এর ক্ষেত্রে কি কি হয় সেখানে একটা খুব কমন প্রশ্ন হচ্ছে ইম্যাসকুলেশন, কিভাবে ইম্যাসকুলেশন করা হয়, হট ওয়াটার ট্রিটমেন্ট, কোল্ড ওয়াটার ট্রিটমেন্ট, অ্যালকোহল ট্রিটমেন্ট, কেমিক্যাল ট্রিটমেন্ট। জাস্ট এই চারটে দিয়ে প্রত্যেকটা উদাহরণ দিয়ে কোন কোন প্লান্টস এর ক্ষেত্রে এটা করা হয়। সাধারণত আমরা এই যে কোল্ড ওয়াটার বা হট ওয়াটার সেগুলো কি করি, যেগুলো টোটাল ইনফ্লোরেসেন্স, যেগুলো খুব স্মল ফ্লাওয়ার তাদের ক্ষেত্রে করি, তাই তো। তো এইগুলো আর কি, এই কেমিক্যালস গুলো দিয়ে কোনটা কেমিক্যাল মেথডে করা হয়, কোনটা হট ওয়াটারে করা হয়, কোনটা কোল্ড ওয়াটারে করা হয়, সিজার মেথড কাঁচি দিয়ে করা হয়, পুংকেশরটাকে কেটে, ইমাস্কুলেশন মানে তো পুংকেশর কেটে বাদ দেওয়া, সিজার মেথড, এই মেথড গুলো জাস্ট নামগুলো উল্লেখ করে যাওয়া। ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে আসি। হোয়াট ইজ মিউটেশন ব্রিডিং, ডিসঅ্যাডভান্টেজেস। মিউটেশন ব্রিডিংটা কি জিনিস, যে আর্টিফিশিয়ালি কৃত্রিম ভাবে ভৌত বা রাসায়নিক মিউটাজেন প্রয়োগ করে যখন আমরা কোনো উন্নত উদ্ভিদ তৈরি করতে পারি তাকে বলা হচ্ছে মিউটেশন ব্রিডিং। এই মিউটেশন ব্রিডিং এর হার্মফুলস কি, হার্মফুলসটা খেয়াল করো। এইখানে তোমরা হয়তো একটু মনে করার চেষ্টা করো যে এইটার সাথে বায়োটেকনোলজির একটা বিশাল ডিফারেন্স। বায়োটেকনোলজিতে আমরা যেটা চাইছি সেটাই পাবো, হোয়ারএজ এখানে কিন্তু যেটা বলছি, এখানে যে সবসময় চাওয়াটাই পাওয়া হবে তার কোনো মানে নেই। দেখো, ডিসঅ্যাডভান্টেজ, মোস্ট মিউটেশনস আর হার্মফুল এন্ড লেথাল, ইউজফুল মিউটেশন আর ভেরি রেয়ার, ইউজফুল মিউটেশন আর ভেরি রেয়ার, র্যান্ডম নেচার অফ মিউটেশনস মেক্স দ্য প্রসেস আনপ্রেডিক্টেবল, কোন রকম তুমি প্রেডিক্ট করতে পারবে না, হবেই এর কোনো ধারণা নেই। As several generations is needed to identify the stable mutants, undesirable traits may appear along the useful character. অনেক সময় তোমার অপছন্দের কিছু ক্যারেক্টারও চলে আসতে পারে, এর জন্য এটা খুব খুব কেয়ারফুল স্ক্রিনিংটা দরকার, এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। পরেরটাতে আসি, অ্যালোপলিপ্লয়েডি, অটোপলিপ্লয়েডি, অ্যালোপলিপ্লয়েডি, গিভেন এক্সাম্পল, এগুলো আসতে পারে। অটো মানে সেম, দেখো অ্যালোপ্রোডিউস কন্ডিশন অর্গানিজম more than two complete sets of chromosomes derived from two or more different species, দুটো আলাদা প্রজাতি যদি সেম স্পিসিস হয় তাহলে হবে অটো পলিপ্লয়েডি। এইটাতে আমি একটা কোয়েশ্চেন্সেই দুটো কোয়েশ্চেন বানিয়ে বলে দিচ্ছি। এইটাতে আমি অ্যালো পলিপ্লয়েডি দিয়েছি, দেখো লাইনটা হচ্ছে ডিরাইভ টু অর মোর ডিফারেন্ট স্পিসিস, দুটো আলাদা প্রজাতি, আর এখানে হবে যদি অটো আসে তাহলে সেম স্পিসিস। এই হাইব্রিডেশন বিটুইন দ্য টু স্পিসিস ফলোড বাই দ্য ক্রোমোজোমস ডাবলিং উইথ রেস্টোস ফার্টিলিটি, ডাবল করা হয়, তোমরা জানো যে এইভাবে। আমি জাস্ট এটা এমনি বলছি, এ এ বি বি দুটো স্পিসিস, সেখান থেকে আমরা পেলাম এ বি, এ বি, এটাকে ডাবলিং করা হলো, ডাবলিং করলে কি কি পেলাম আমরা, এ এ বি বি, তাই তো। এটাকে পলিপ্লয়েডি বলছে, অ্যালো পলিপ্লয়েডি, দেখো এটা। আর অটো হলে সেম। আর এক্সাম্পল দিয়েছে দেখো, র্যাফানো ব্রাসিকা, রাফানা স্যাটিভাস আর ব্রাসিকা, ব্রাসিকা ক্যাম্পাস্টিস, ব্রাসিকা নাইগ্রা, দুটোকে মিশিয়ে। আর এটা মনে রাখবি, ট্রিটিকাল, ট্রিটিকা ম্যাস্টিভাম আর সিকল সিরায়াল, এগুলো হচ্ছে তোমার অ্যালোপলিপ্লয়েডির এক্সাম্পল, দুটো ডিফারেন্ট স্পিসিস, এটা খেয়াল করবে, দুটো ভিন্ন প্রজাতির, আর সম প্রজাতির হলে সেটা হবে অটোপলিপ্লয়েডি। নেক্সট, এরপরে আসছি এসসিপি, এই চ্যাপ্টারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিঙ্গল সেল প্রোটিন, unicellular or multicellular microorganisms are used to production of protein. এককোষী বা বহুকোষী আণুবীক্ষণিক অণুজীবদের যখন আমরা প্রোটিন উৎপাদন করতে পারি সেগুলোকে বলা হয় এসসিপি। মেনশন এক্সাম্পল কি দেব, ক্লোরেল, স্পিরুলিনা, ঠিক আছে, ক্লোরেল্লা, আর কিছু ফাঙ্গাসও আছে, ব্যাকটেরিয়া আছে, মিথাইলোফিলাস, মিথাইলোট্রপাস। এর অ্যাডভান্টেজেস তো আছেই, সহজ, তোমার খুব রেডিমেড জিনিস পাচ্ছি আমরা, তারপরে তোমার কন্ট্রোল ওয়েতে করতে পারি, কালচার করতে পারি এটা, এবং এতে কি হচ্ছে, পলিউশন কন্ট্রোল হয়। কিভাবে? কারণ এগুলো যেখানে স্পিরুলিনা কালচারের সময় আমরা যেগুলো যে ওয়েস্ট মেটেরিয়াল, যেগুলো তোমার ওয়েস্ট গুলো পাই, সেগুলো থেকে আমরা কালচার করতে পারি পচা জিনিসপত্র দিয়ে, ঠিক আছে। আর তেমনি ডিসঅ্যাডভান্টেজেসও আছে, কারণ ওতে ক্লোরোপ্লাস্ট, তোমার সরি সেল ওয়াল আছে, সেল ওয়াল ইজ আনডাইজেবল, সেক্ষেত্রে অনেকের অ্যালার্জি সিমটমস হতে পারে। তো যেন ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ দুটোই করে রাখবে এসসিপির ক্ষেত্রে। এসসিপি কাকে বলে, উদাহরণ, তার সাথে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস। নাও পরেরটাতে আসি,
Mention the flowchart of micropropagation procedure, state its importance. Micropropagation তোমরা ক্লাস 10 থেকে করছো, সেই জন্য আমি আর এটার উত্তরে সময় নষ্ট করলাম না, শুধু পরপর স্টেপস গুলো খেয়াল করবে। কালেকশন অফ এক্সপ্লান্ট, তারপরে প্রিপারেশন, ওখানে ট্রান্সফার দ্যাট এক্সপ্লান্ট, সরি, sterilizations of explant, then it transfer to the culture medium, then formation of callus, then root initiation, then shoot initiation, plantlet formation, then hardening. Without hardening you can't transfer to the field. বেটার অ্যাডাপটিভ ফিচার্স গ্যাদার করার জন্য হার্ডেনিংটা করা হয়। এই স্টেপস গুলো দেবে। ইম্পর্টেন্সটা তো জানো তোমরা, যখন খুশি তখন করা যেতে পারে, মানে ঋতু নির্ভর নয়, অল্প প্রচুর পরিমাণে করা যেতে পারে, ঠিক আছে। আর তেমনি ডিসঅ্যাডভান্টেজ, ধরো যে সমস্ত প্লান্টস গুলো তোমার হারিয়ে যাচ্ছে, যেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এন্ডেমিক যেগুলো হয়ে গেছে, সেগুলোকে আমরা আস্তে আস্তে রিকভার করতে পারি, ঠিক আছে, রেয়ার প্লান্টস গুলোকে। আর সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজও আছে, এদের কোনো কোয়ালিটি ইমপ্রুভ করে না, বিকজ মাইক্রো ল্যাবরেটরিতে মাইক্রোপ্রোপাগেশন asexually productions. নাও বায়োফর্টিফিকেশন, সেটাও গুরুত্বপূর্ণ। বায়োফর্টিফিকেশন মানে কোনো একটা উদ্ভিদের মধ্যে, তার প্রোডাক্টস এর মধ্যে অন্য মাইক্রো, মানে তোমার মিনারেলস বা ভিটামিনস কে ইনকর্পোরেট করা। কমন এক্সাম্পল গোল্ডেন রাইস, বিটা ক্যারোটিন ঢোকানো হয়েছে। এছাড়া অনেকগুলো এক্সাম্পল আছে, ক্যারোটে তোমার প্রচুর পরিমাণে জিঙ্ক, এই ধরনের গুলো এক্সাম্পল ইউজ করে। বায়োফর্টিফিকেশন খুব ইম্পর্টেন্ট। নাও মেনশন দ্য রোল অফ বায়োগ্যাস প্রোডাকশনস। ব্যাকটেরিয়া কি রোল প্রোডাকশনস করে, মানে ব্যাকটেরিয়ার গুলো কি কি, বায়োগ্যাসের যে স্টেপস গুলো, আমি পরে 3 মার্কসের একটা কোশ্চেন দিয়েছি, সেখানে ডিসকাস করে দেবো। এই কোশ্চেনটা তোমরা খেয়াল করো, ব্যাকটেরিয়া কি রোল প্লে করে, অ্যাসিডোজেনেসিস, মিথানোজেনেসিস, খালি স্টেপস গুলো দিয়ে উদাহরণ দাও। নাও পরেরটাতে দেখো, flocks and which gas is used to purify the drinking water. Flocks হচ্ছে clumps of particles formed during the process of coagulation of water treatment when the coagulant like alum, potash alum দেওয়া হয় জলে, and is added to the water. Teeny suspended impurities stick together the large heavier masses called flocks. ঠিক আছে, চটচটে হয়ে যায়, এবং যেটা আস্তে আস্তে রিমুভাল, মানে সেটেল ডাউন হয়ে যায়, এবং যেটা আমরা সহজে এটাকে ডিসকার্ড করতে পারি। আর কোন গ্যাসটা ইউজ করা হয়? ক্লোরিন, যেটা মূলত হার্মফুল মাইক্রোঅর্গানিজমস গুলোকে মানে কিল করতে পারে। নেক্সট, রোল অফ এন্ডোমাইকোরাইজা অ্যাজ বায়োফার্টিলাইজার। আচ্ছা, এইখানে আমি শুধু এন্ডোমাইকোরাইজা দিয়েছি কোশ্চেনটা, ওই বায়োফার্টিলাইজারের যে ডিফারেন্ট টাইপস গুলো, সেগুলো খুব সুন্দর করে করবে, খুব সুন্দর করে প্রত্যেকটা। মিথোজীবিতা, তারপরে তোমার অ্যানাবিনা রিলেশনশিপ, যেটা অ্যাজোলাইন অ্যানাবিনা রিলেশনশিপ। আর এন্ডোমাইকোরাইজা কি, যেটা রুটের ভেতরে গিয়ে, প্লান্টের ভেতরে গিয়ে তোমার বাসা বাঁধে, এবং সেখান থেকে মিথোজীবিতা এক ধরনের, তাই তো? এক্সাম্পলও দেবে। আচ্ছা, এরপরে দেখো, আমি পরের যে কোশ্চেনটা দিয়েছি, এইটা, এই কোশ্চেনটা একটু খেয়াল করো। যেন তেন প্রকারণে এই ধরনের কোশ্চেন গুলো খুব বেশি আসা, এরকমও আসতে পারে, অথবা তোমার টেবিল ফরম্যাটও আছে। আমি টেবিল একটা দিয়েছি। সাইক্লোস্পোরিন স্পেলিংটা ভুল আছে, সাইক্লোস্পোরিন ই থাকবে না, সাইক্লোস্পোরিন এ, ফ্রম হুইচ ফাঙ্গাস ইট ইজ প্রডিউস, ঠিক আছে, সাইক্লোস্পোরিন। আচ্ছা, ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট জানো তোমরা। পরেরটাতে আসি, স্ট্যাটিন। দেখো, সেই দুজনেই বায়োঅ্যাক্টিভ মলিকুল, দুটোই সাইক্লোস্পোরিনে আর স্ট্যাটিন, এই দুটো ভালো করে করবে। রাইট অ্যাবাউট দ্য সোর্স এন্ড ফাংশন অফ দ্য স্ট্যাটিনস। সোর্সটা কি? মোনাস্কাস পুরপুরিয়াস, দ্য ফাঙ্গাস। আর ফাংশনটা কি? কোলেস্টেরল সিনথেটিক এনজাইমস গুলোকে ইনহিবিট করে, ইনহিবিটরি রোলস রয়েছে, ফলে কোলেস্টেরল লোয়ারিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। বাড়িতে দেখবে বড়রা যারা কোলেস্টেরল কমানোর ওষুধ খান, দেখবে স্ট্যাটিন কম্পাউন্ড, হ্যাঁ ডিফারেন্ট ব্র্যান্ড নেম আছে, রোজা ভাস্টেটিন, ওখানে অনেকগুলো নাম অনেক রকমের আছে, কিন্তু মেনলি ওটা স্ট্যাটিন কম্পাউন্ডটা থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে যেটা বলছিলাম, দেখো বলতে বলতেই চলে আসছে, এই ধরনের কোয়েশ্চেন্স গুলোকে বেশি চেষ্টা করবে প্র্যাকটিস করার। টাইপস অফ মাইক্রোবস, সাইন্টিফিক নেম, কমার্শিয়াল প্রোডাক্ট। ব্যাকটেরিয়াম, সেখান থেকে আমরা কি পাই? ল্যাকটিক অ্যাসিড, ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস। ফাঙ্গাস, সাইক্লোস্পোরিন এ। সি, মোনাস্কাস পুরপুরিয়াস, স্ট্যাটিন। ফাঙ্গাস, পেনিসিলিয়াম নোটিটাম, ডি। এই এ বি সি ডি ই উত্তর নিশ্চয়ই তোমাদেরকে বলতে হচ্ছে না,
আমি আর টাইম নষ্ট করব না এটাতে। আচ্ছা, তখন আমি ওই এন্ডোমাইক্রো যেহেতু খুব তাড়াতাড়ি বলে গেলাম, এইটা ভালো করে করো। এইটা ভ্যাম ইজ এ টাইপ অফ এন্ডোমাইক্রোরাইজা, ভেসিকুলার আর ভাস্কুলার মাইক্রোরাইজা, যেটা কি করে ওই কিছু উন্নত উদ্ভিদ আছে, দ্যার ইজ ভ্যানিলা, গ্যালিওলা, এই উদ্ভিদগুলোর অর্কিডস বা উডি প্লান্টস এর ক্ষেত্রে ওরা কটেক্সের ভেতরে একটা মোটা থিক ওয়ার্ল্ড ভেসিকল তৈরি করে, এবং সেই ভ্যাসিকল থেকে হস্টোরিয়া ব্রাঞ্চ স্পেশালটা যেটা আরবাস্কেল তৈরি করে। আচ্ছা, এটা কিন্তু নন প্যাথোজেনিক ইনফেকশনস, নন প্যাথোজেনিক ইনফেকশনস, ইনফেকশন করে কিন্তু নন প্যাথোজেনিক, এটা মাথায় রাখবে। ভেসিকলস এন্ড আরবাস্কেলস আর হেল্প উইথ দ্য ফসফেট অ্যাবজর্পশন, দয়া করে এই কথাটা লিখবে, ফসফেট অ্যাবজর্পশন। এই জন্য নোটেবল ফাঞ্জাই ফর্মিং দ্য ভেসিকুলার আরবাস্কুলাস, গ্লোমাস জিগাস্পোরা, ভ্যাম তৈরির জন্য দুটো ফাঙ্গাসের নাম। ভ্যামটা খুব ভালো করে। আচ্ছা, ইউজ এনি থ্রি টাইপস অফ ব্যাকটেরিয়া ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনস। আমি এখানে তিনটে এক্সাম্পল দিয়েছি, মানে এই তিনটে ছাড়া হবে না, এটা আবার ভেবে বসো না। ভিটামিন সি, গ্লুকোনোব্যাক্টার অক্সিডেন্স, ল্যাকটিক অ্যাসিড কমার্শিয়ালি ইন্ডাস্ট্রিতে, ল্যাকটিক অ্যাসিড ল্যাক্টোব্যাসিলাস বুলগেরিকাস, অ্যান্টিবায়োটিক, এখানে আমি ব্যাকটেরিয়া বলেছি, অ্যান্টিবায়োটিক পলিমিক্সিন বি, দ্যাট ইজ ব্যাসিলাস পলিমিক্সা, অর এনি আদার সুইটেবল আনসার। প্রচুর হতে পারে, প্রচুর। ঠিক আছে, স্ট্রেপ্টোকাইনেস, স্ট্রেপ্টোকক্কাস, যেটা থেকে আমরা ওই ক্লট বাস্টার তৈরি করি, ক্লট বাস্টার। ঠিক আছে, মেডিকেল সায়েন্সে প্রচুর ইউজ হয়। তো সেগুলো যে কোনো তিনটে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যেগুলো হয় আর কি। আচ্ছা, পরেরটাতে আসি। এই যে ওয়াটার, আমি এখানে একটা বাংলায় দিয়েছি যাতে অনেকেরই এটা অসুবিধা, আমি অনেকের কাছ থেকে শুনেছি যে বেশিরভাগটা ইংরেজিতে বলা হচ্ছে। এই সিওয়েজ ট্রিটমেন্ট পিউরিফিকেশন প্রসেস, সিওয়েজ যে পিউরিফিকেশন প্রসেস, সেটা দেখো এই পয় প্রণালী যে পরিষ্কার সিওয়েজ ট্রিটমেন্টটা করা হয়, সেখানে কি কি প্রসেস ইউজ করা হয়, সেটা লাস্ট ইয়ারের পরীক্ষাতেও এসেছিল এইচএস এর। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। প্রাইমারিতে কোন কোনগুলো হয়? প্রাইমারিতে মনে রাখবে টোটালি ফিজিক্যাল প্রসেস, নো মাইক্রোবস আর ইউজড, এখানে কোন রকম এটা বায়োলজিক্যাল নয়। আর এইটা হচ্ছে বায়োলজিক্যালস, কারণ এখানে মাইক্রোবস গুলো ইউজ করা হয়েছে, যে বায়োজীবী অণুজীব ব্যবহার করেছে। এই জাস্ট প্রত্যেকটা টেক্সট বুকে রয়েছে। এই সিওয়েজ ট্রিটমেন্ট চেষ্টা করবে ফ্লো চার্টে দিতে, ঠিক আছে? আমি এই জন্য এটা ইচ্ছা করেই বাংলাতে দিয়েছি। আর পরেরটা দেখো, ডিসক্রাইব দ্য মেথড অফ বায়োগ্যাস প্রোডাকশন, যেটা একটু আগে বলছিলাম, রোল অফ ব্যাকটেরিয়া। সেখানে কি কি জিনিসের উপর তোমরা খেয়াল করবে, এই চার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চার্ট, ভালো করে রেখো। প্রথমে হয় হাইড্রোলাইসিস, অ্যাসিডোসিস, ভেঙে দিল, অ্যাসিড ফর্মেশন করে, অ্যাসিডিক অ্যাসিড। আচ্ছা, তারপরে কি করে? অ্যাসিটোজেনেসিস, তারপরে মিথানোজেনেসিস। এই যে স্টেপস গুলো 1 2 3 4, চারটে স্টেপস বায়োগ্যাস প্রোডাকশন। এই চারটে, এই ছকটা দিয়ে তুমি ডিসক্রাইব করো, তাহলে কিন্তু মানে মেথড অফ বায়োগ্যাস প্রোডাকশন পরিষ্কার হয়ে যাবে। দেখো, পরপর কমপ্লেক্স থেকে সলিউবল অর্গানিক মলিকুলস, সেখান থেকে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিডস, সেখান থেকে যেগুলো অ্যাসিডিক অ্যাসিড বা মিথেন উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, এগুলো পরপর স্টেপস। এই টেবিলটাকে তোমরা, এই চারটাকে ভালো করে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? কোনো সময় ভেবে বসো না যে এইটা আমি দেখিয়েছি মানে এটাই উত্তর, একদম প্রপার উত্তর, মানে একটাই, এটা ছাড়া অন্য কিছু লেখা যাবে না, এটা ভেবে বসো না। আচ্ছা, এরপর আমরা চলে এসেছি মাইক্রোসিম এন্ড ওয়েলফেয়ার। ব্যাকটেরিয়াম ইউজ ইন এনার্জি প্রোডাকশন, কন্ট্রোলিং দ্য ডিজিজ কজিং মাইক্রোঅর্গানিজমস এন্ড ইন দ্য প্রোডাকশনস অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। দেখো, এই ধরনের আগের মতনই ওই এনার্জি প্রোডাকশনে কোনগুলো ইউজ করা হয়, বায়োগ্যাস প্রোডাকশন একটু আগে যেটা বললাম, কন্ট্রোল অফ ডিজিজ কজিং অর্গানিজম, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বিটি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে ব্যাসিলাস স্পিসিস, এনজাইমস, অ্যামাইলেজ, প্রোটিয়েজ, অ্যান্টিবায়োটিক্স, যেগুলো একটু আগে বলছিলাম ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, এগুলো এক 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 করে দিতে পারে, কারণ আমরা বিগত বছরের পরীক্ষাগুলোতে এই ধরনের কোশ্চেন গুলো দেখেছি। আচ্ছা, এরপরে আসছি, হোয়াট ডু ইউ মিন আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য জুডিশিয়াস ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, মেনশন ইটস মেন প্রিন্সিপলস। এই জিনিসটা আগের বছরের সিলেবাস, এই নতুন সিলেবাসে তোমাদের ইনক্লুড হয়েছে এই পার্টটা, জুডিশিয়াস ইউজ, অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি উত্তরটা লিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এক্সেসিভ অ্যান্টিবায়োটিক অপ্রয়োজনে খাওয়াটা দরকার নেই, ঠিক আছে? কি কি গাইডলাইন্স গুলো ফলো করা হয়? গাইডলাইন্স ফলো করার ক্ষেত্রে প্রথম যে গাইডলাইন্সটা আমরা ফলো করি, সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্সে প্রপার কোয়ালিফাইড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ইউজ করা উচিত নয়। এবং আরেকটা জিনিস, যে ভাইরাল ইনফেকশনে অ্যান্টিবায়োটিক কিন্তু কমন
কোনোভাবেই কাজ করে না, ঠিক আছে? আর কখনো ওই ইউজড অ্যান্টিবায়োটিক গুলো রেখে দেওয়া, মানে আরেকবার আমার সেই সিমটমস হয়েছে, আমি ওই অ্যান্টিবায়োটিক চালু করলাম, এটা না করাটা বেটার। আর অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করা। আর সবচেয়ে যেটা আমাদের প্রবলেম, সবচেয়ে মানে আমি আমার চেনা জানা অনেকের মুখে শুনেছি, আমি তোমরা জানো যে শিক্ষকতা করি, এবং তাতে দেখেছি প্রচুর, আমার অনেক কলিগকেও দেখেছি সামান্য কিছু এদিক ওদিক হলেই ফট করে মুখ থেকে দু তিনটে অ্যান্টিবায়োটিকের নাম বেরিয়ে আসে। এটা কিন্তু একদম উচিত নয়। এই সেলফ মেডিকেশনটা অত্যন্ত খারাপ জিনিস, সেলফ মেডিকেশন, ঠিক আছে? এই সেলফ মেডিকেশনটাকে যতটা পারা যায় অ্যাভয়েড করা, যতটা সেলফ মেডিকেশন, নিজে নিজে ওষুধ কিনে খেয়ে নেওয়া, ঠিক আছে? এইটা গাইডলাইন্স, এটা কিন্তু আগের সিলেবাসে ছিল না, এবারে সিলেবাসে ইনক্লুড হয়েছে। আচ্ছা, এবার দেখো ওই সেই একই রকম চার্ট, বায়োলজি হিউম্যান ওয়েলফেয়ারের ক্ষেত্রে আমরা এখানে দেখো কতগুলো ডিজিজ দিয়েছি, নিউমোনিয়া, টাইফয়েড, কমন কোল্ড, রিঙ্গুয়া, ম্যাসকারিস, এই টেবিলটাকে ফিল আপ করা, ঠিক আছে? আমি আর এটার উত্তর দিচ্ছি না, টাইম অত্যন্ত কম, তো আমি বাকি চ্যাপ্টার্স গুলো করবো বলে আমি জাস্ট উত্তরে আসছি না, এগুলো জাস্ট করে এই জাস্ট উত্তরগুলো লিখে যাওয়া, টাইফয়েডের জাম্পস, রিংওয়ার্মের জাম্পস, তার কি সিমটমস, আজকেই বলেছি আমি অনেকগুলো আগের কোশ্চেন্স গুলোতে। আচ্ছা, এরপর দেখো বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি অত্যন্ত ইম্পর্টেন্ট, এখান থেকে 2 মার্কস, 3 মার্কস এবং 4 মার্কস, সেটাতে আমরা একটু সময় দেব। বায়োটেকনোলজির ডেফিনিশন, ডেফিনিশন অনেক বইতে অনেক রকম লেখা আছে, বেটার গিভ দ্য ডেফিনিশন অ্যাকর্ডিং টু ইএফবি, ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োলজি। তারা কি বলেছে যে ইন্টিগ্রেশন অফ ন্যাচারাল সায়েন্স, প্রত্যেকটা ওয়ার্ড, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড অর্গানিজম, সেলস, পার্টস দেয়ার অফ অ্যান্ড মলিকুলার অ্যানালগস ফর প্রোডাকশন সার্ভিসেস, মানব সমাজের কল্যাণের জন্য, ঠিক আছে? ন্যাচারাল ন্যাচারাল সায়েন্সকে অর্গানিজমের সাথে মিশিয়ে কোষ, তার কোষীয় উপাদান থেকে উন্নত জিনিসপত্র তৈরি করা, যারা মানব সমাজের কল্যাণে ব্যবহার করা হবে। এটা হচ্ছে আমার তোমার ডেফিনিশন নয়, ইএফবি ডেফিনিশন, ঠিক আছে? আচ্ছা, পরেরটাতে আসি, বায়োটেকনোলজি, হোয়াট ডু মিন বাই ক্লোনিং ভেক্টরস, গিভ এন এক্সাম্পল। ক্লোনিং ভেক্টরস মানে হচ্ছে যে কথা গাড়ি, ট্যাক্সি। দেখো, ক্লোনিং ভেক্টরস আর ডিএনএ মলিকুলস ইউজ টু ট্রান্সফার অফ ফরেন ডিএনএ ফ্র্যাগমেন্ট ইনটু দ্য হোস্ট সেল, বাইরে থেকে। আর বায়োটেকনোলজির ভিডিওটা তোমরা দেখেছো, ওটা আমারই বোধহয় করা ছিল, তো ওই এখান থেকে ওখানে সরিয়ে দাও, হোস্ট সেলে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে? যেটা কি করে, হেল্প ইন ইটস রেপ্লিকেশন এন্ড এক্সপ্রেশন। এক্সাম্পল, অনেক এক্সাম্পল দেওয়া আছে, আমি এখানে একটা দিয়েছি, PBR322। আচ্ছা, পরেরটাতে আসি, which enzymes refer to the molecular scissors and molecular glue of the genetic engineering? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লাস্ট যে এইচএস পরীক্ষাগুলো হতো দেখবে তুমি প্রায় এই ধরনের কোশ্চেন গুলো আমরা বেশি দেখেছি। ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে আসি, দেখি উত্তর কি হবে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আর ডিএনএ লাইগেজ। আচ্ছা, what happens the denaturation steps is omitted to the PCR, PCR এর ক্ষেত্রে DAE, DAE মনে পড়ছে? DAE, ওই যে বায়োটেকনোলজির যে ভিডিওটা তোমরা দেখেছিলে বা তোমরা পড়েওছো নিজেরা, যে প্রথম স্টেপটাকে বলি আমরা ডি, তারপরেরটাকে এ, তারপরেরটা ই। ডি ফর ডিন্যাচুরেশন, কি হচ্ছে, দুটো টেমপ্লেট ফরমেশন, টেমপ্লেট, টেমপ্লেট না হলে তুমি বানাবে কোথায়? আশা করি উত্তরটা বুঝতেই পারছো। এ ফর অ্যানিলিং, যেখানে আমরা অলিগোনিউক্লিওটাইড অ্যাটাচ করেছিলাম, আর ই মানে হচ্ছে ট্যাগ পলিমারেজ দেওয়ার পর এক্সটেনশন হচ্ছিল, এক্সটেনশন হচ্ছিল। ক্লিয়ার? নেক্সট, এরপরেরটাতে আসি, এই যে PBR322, অত্যন্ত ভালো করে এই ছবিটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পরে এটা বিভিন্ন পার্টগুলো নামগুলো মনে রাখবে। একটা ছোট্ট মিমিক্স বলেছিলাম আমি, তাও আরেকবার বলছি, এই হচ্ছে PBR32, পি মানে কি, বিআর মানে কি, 322 মানে কি, পি মানে প্লাজমিড, বিআর ফর বলিভার রড্রিগেজ, দ্য স্ট্রেন নেম 322, এটা 327 আছে, 28 আছে। আচ্ছা, এখানে কি কি আছে, কতগুলো রেস্ট্রিকশন সাইট আছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আছে, তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনের মধ্যে অ্যাম্পিসিলিন আর ইয়ে টেট্রাসাইক্লিন, আর এখানে অরিজিন অফ রেপ্লিকেশনস, রোপ রয়েছে, কোডস ফর প্রোটিন ইনভলভড ইন দ্য রেপ্লিকেশনস অফ দ্য প্লাজমিড, নিজের জন্য ওটা প্লাজমিড করে। আচ্ছা, এখানে যে রেসিডেন্ট সাইটগুলো মনে রাখার জন্য একটা ছোট্ট মিমোনিক্স বলেছিলাম আগে ভিডিওটাতে, আরেকবার বলছি, প্রশান্ত প্রবীর ইকোলজি ক্লাস করতে হিন্দি মিডিয়াম টিচারের কাছে গেল, টিচারের নাম ব্রাহ্মীন সালমান। প্রশান্ত আর কন্টিনিউ করবে না, প্রবীর কন্টিনিউ করবে। প্রশান্ত প্রবীর ইকোলজি ক্লাস করতে হিন্দি মিডিয়াম টিচারের কাছে গেল, টিচারের নাম ব্রাহ্মীন সালমান। প্রশান্ত আর কন্টিনিউ করবে না, প্রবীর কন্টিনিউ করবে। মনে রাখলে সুবিধা হতে পারে, জাস্ট
নাও বায়োটেকনোলজি, জিন থেরাপি হচ্ছে কি রিপ্লেসমেন্ট অফ ফল্টি জিন উইথ দ্য হেলদি জিন, তাই তো? তো জিন থেরাপিতে কি কি, বায়োটেকনোলজিতে কি কি রোলটা কি করে জিন থেরাপি, যে বায়োটেকনোলজিতে জিন থেরাপি করে অনেক রোগকে আমরা সারাতে পারি। যেরকম তোমরা জানো ওই যে এডিএ, অ্যাডমিসিন ডিয়ামাইনেজ, যেটা 4 বছর বয়সী বাচ্চার ক্ষেত্রে করা হয়েছিল এবং সাকসেসফুল জিন থেরাপি। নাও নেক্সট, নকআউট মাউস। নকআউট মাউস মানে নকআউট করে দেওয়া হয়েছে, কিছু জিনকে ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, যেগুলো দিয়ে আমরা তার এফেক্টনেস বা এফেক্টটা বুঝতে পারছি। টেস্ট করার জন্য এই মাউসটা তৈরি করা হয়েছে। কতগুলো গুরুত্বপূর্ণ জিনকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সম্ভবত লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারে এইচএসসি কোশ্চেনটা এসেছিল, নকআউট মাউস। আচ্ছা, পরেরটাতে আসি। মেনশন দ্য সিগনিফিকেন্স অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম এন্ড রিকম্বিনেন্ট ডিএনএ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম কি সিগনিফিকেন্স, 2 মার্কসের কোশ্চেন। এটা কিন্তু যে কি সিগনিফিকেন্ট, রেস্ট্রিক্টেড সাইট, দ্যাট ইজ প্যালিন্ড্রোমিক সাইটে ওটাকে কাটতে পারে, নির্দিষ্ট জায়গায় কাটতে পারে। এক্সোনিউক্লিয়াস আমরা জানো যে সাইডে কাটে, ঠিক আছে? রেস্ট্রিক্টেড পার্টে ওই প্যালিন্ড্রোমিক পার্টটাকে আমরা কেটে দেয় আমাদের ক্ষেত্রে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি বলছি যাতে তোমরা কোশ্চেন গুলো তোমরা দেখে রাখো ভালো করে, তোমাদের কাছে আছে, থাকবে ভিডিওটা। আচ্ছা, পরেরটাতে, হোয়াট ডু ইউ মিন বাই আন্ডারস্ট্যান্ড দ্য বায়োপেটেন্ট এন্ড বায়োপাইরেসি? খুব ইম্পর্টেন্ট, বায়োপেটেন্ট বায়োপাইরেসি উইথ এক্সাম্পল। বায়োপেটেন্ট, এখানে আনসারটা আমি দেওয়ার চেষ্টা করেছি। পাইরেসি, চারদিকে এখন পাইরেটেড ব্যাপার চলছে, ঠিক আছে? এবং কতগুলো এক্সাম্পল 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 দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটারই ক্ষেত্রে। স্টেট দ্য প্রিন্সিপলস অফ জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিস কোন প্রিন্সিপলস এর উপর দাঁড়িয়ে আছে? জেল ইলেকট্রোফোরেসিসের ছবি সমেত এবং তার প্রিন্সিপলস খুব ভালো করে করবে। ছবি দিয়েও প্রশ্ন আসতে পারে, জেল ইলেকট্রোফোরেসিসে। ছবি দিয়ে ধরো এই জেলের ছবিটা আমি জাস্ট এমনি আঁকছি, ওয়েল গুলো, এগুলো হচ্ছে ওয়েল। এইবার এই যে ডিএনএ গুলো মুভ করছে, এখানে কোন প্রান্ত রাখবো আমরা, পজিটিভ না নেগেটিভ? এই প্রান্তটাকে আমরা কোন প্রান্ত বলবো, এই প্রান্তটাকে আমরা কোন প্রান্ত বলবো? কে ফার্স্ট, মানে কে আগে যাচ্ছে, কে পেছনে থাকছে, কে পেছনে থাকবে, কোন নীতির উপর দাঁড়িয়ে আছে এটা। প্লাস তোমার কোন রং ইউজ করা হয়, কোন লাইটে আমরা দেখতে পাই, ঠিক আছে? এইগুলো কোয়েশ্চেন্স। এগার যে প্লেটটা বানানো হয়েছে, এগারের সোর্স, এই ধরনের কোয়েশ্চেন্স। আমি কিন্তু এর উত্তরটা ডাইরেক্ট না বলে এইভাবে বললাম যাতে তোমাদের সুবিধা হয়। নেক্সট, রিকম্বিনেন্ট উইথ দ্য হেল্প অফ ফ্লো চার্ট। পুরো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ফ্লো চার্ট দিয়ে আইসোলেশন অফ জেনেটিক মেটেরিয়াল। প্রথমে ডিএনএটাকে আমরা আইসোলেট করলাম, ভিডিওটা তোমরা আগের ভিডিওটা দেখেছো। কাটিং অফ ডিএনএ স্পেসিফিসাইড রেস্ট্রিকশন নিউক্লিয়াস আমরা কাটলাম, ডিএনএ জিনটাকে আলাদা করলাম। কিভাবে আলাদা করলাম? ইলেকট্রোফোরেসিস দিয়ে আলাদা করে নিলাম। তারপরে কি করলাম? কাটিং দ্য ডিএনএ ভেক্টর, সেম যে এনজাইম এখানে কেটেছিলাম সেই এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ভেক্টরটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, সেই রিকম্বিনেন্ট ডিএনএকে হোস্ট সেলের মধ্যে ট্রান্সফার করলাম, যেটাকে ট্রান্সফরমেশন, ইউক্যারিওটিক হলে ট্রান্সফেকশন, ইউক্যারিওটিক সেল হলে ট্রান্সফেকশন। সিলেকশন অফ স্ক্রিনিং অফ রিকম্বিনেন্ট সেলস ইউজিং সিলেক্টেবল মার্কার দিয়ে আমরা তাকে স্ক্রিনিং করতে পারবো। তারপরে কি করব? সেই জিন প্রোডাক্ট মানে এক্সপ্রেশন, জেনেটিক এক্সপ্রেশন হওয়ার পর যেটা পেলাম সেটাকে এক্সট্রাকশন, পিউরিফিকেশনটাকে আমরা বলি ডাউনস্ট্রিম প্রসেসিং। এই স্টেপস গুলো পর 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 ফ্লো চার্টে লিখে যাওয়া। দেখো 3 মার্কসের কোয়েশ্চেন, কিন্তু এটা কিন্তু 3 মার্কসের কোয়েশ্চেন। জাস্ট অ্যারো দিয়ে 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 এক লাইন করে লিখে দিলেই হবে। ক্লিয়ার? বেশি লেখার দরকার নেই একদমই। নাও describe the role of calcium chloride in the preparations of the competent host বা competent cell. ক্যালসিয়াম ক্লোরাইড কি করে না, ওই যে ক্যালসিয়াম ক্লোরাইডে নিউট্রালাইজ দ্য নেগেটিভ চার্জ প্রেজেন্ট অন ফসফেট গ্রুপের, যেটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ডিএনএ ক্ষেত্রে করে, এবং হিট শক ক্ষেত্রে ক্যালসিয়াম ক্রিয়েট দ্য ট্রানজিয়েন্ট পোর, ছোট 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 পোর তৈরি করে ট্রানজিয়েন্ট, যেটা দিয়ে আমরা এটাকে ডিএনএটাকে প্রবেশ করাতে পারি। ঠিক আছে? উত্তরের থেকে কোয়েশ্চেন্স গুলো একটু বেশি দেখো তোমরা, উত্তরটা নিজেরা করতে পারবে। এই যে এই কোশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এ প্লাজমিড উইদাউট সিলেক্টেবল মার্কার হ্যাজ চোজেন অ্যাজ ভেক্টর ফর ক্লোনিং এ জিন, হাউ ডাজ দিস এফেক্ট দিস এক্সপেরিমেন্ট? কিভাবে ওটাকে এফেক্ট করে? ঠিক আছে? সিলেক্টেবল মার্কার ছাড়া তো হলে প্রবলেম কি করতে পারে? দেখো, এই যে স্ক্রিনিং বিকামস এক্সট্রিমলি ডিফিকাল্ট আর ইম্পসিবল। তুই চিনবে কি করে যেটা কাজ করছে কি করছে না? এটা যে আমাদের মানে চয়েসেবল নাকি না, ডিজায়ার্ড জিনিস কিনা, আর এটা নন ডিজায়ার, এটা সেপারেশন করার জন্য। নাও
এই যে what would happen when the grows a recombinant bacterium the bioreactor forget the antibiotics, যদি অ্যান্টিবায়োটিক দিতে ভুলে যাই তাহলে কি করতে পারে? অন্যদের আক্রমণ হতে পারে, নষ্ট করে দিতে পারে। ঠিক আছে, উত্তর দিয়েছি এখানে আমি, সেজন্য আমি আর রিড আউট করলাম না। আচ্ছা, describe the role of agrobacterium tumefaciens transforming the plant cell, এটাও কিন্তু টিউমার ইনডিউসিং, টি প্লাজমিড, ঠিক আছে। এই যে ন্যাচারাল জেনেটিক ইঞ্জিনিয়ার ট্রান্সফারিং দ্য ডিএনএ ইনটু দ্য প্লান্ট সেল ফর ট্রান্সফরমেশন, প্লান্টের ক্ষেত্রে যে প্লাজমিডটা আমরা ইউজ করি। আমি রিড আউট করছি না, মানে এগুলো বলছি না, কারণ এখানে লিখে দিয়েছি বলে। আরো অনেকগুলো কোয়েশ্চেন্স আছে। নাও এর পরেরটা দেখো, হাউ ইনসুলিন প্রডিউস আর্টিফিশিয়ালি উইথ দ্য হেল্প অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, যতটা পারবে ছকের সাহায্যে করার চেষ্টা করবে। কি করবে? সিনথেটিক ডিএনএ, সিনথেটিক পার্ট। আমরা জানি চেন, ম্যাচিওর ইনসুলিনের দুটো পার্ট থাকে, চেন এ, চেন বি। চেন এ যেটা, সেই জিনটা মেড আপ অফ 20 অ্যামাইনো অ্যাসিডস, 21 অ্যামাইনো অ্যাসিড, সরি 21 অ্যামাইনো অ্যাসিড, তার মানে কটা নিউক্লিওটাইড? 63 নিউক্লিওটাইড। আর ওটা 30টা অ্যামাইনো অ্যাসিড, মানে 90 নিউক্লিওটাইডস। এবারে এই জিন দুটোকে আইসোলেট করে, মানে সিনথেসাইজ করার পরে সেই জিন দুটোকে প্লাজমিড ভেক্টরের মধ্যে, পিবিআর এর মধ্যে দেওয়া হলো, কাইমেরিক ভেক্টর তৈরি হলো। দ্যাট ভেক্টরস, বোথ দ্য ডিফারেন্ট ভেক্টরস আর ট্রান্সফার টু দ্য ইকোলাই। দিয়ে কি করা হলো? প্রচুর পরিমাণে চেন এ, চেন বি সেপারেটলি প্রডিউস করা হয়। দিস টু চেনস আর সেপারেটলি আইসোলেটেড, পিউরিফাইড অ্যান্ড সালফোনেটেড। The two different chains or the two different gene products are isolated and purified separately and put in the sulfonation, sodium sulfonate, cyanogen bromide, sodium sulfide, দিলে কি হবে? Both are joined by disulfide bond, 100% pure insulin will produce। এটাকে চার্টের মাধ্যমে করার চেষ্টা করবে। নাও নেক্সট ওয়ান, এই যে যেটা 4 মার্কসের কোশ্চেন বলছিলাম, কোশ্চেন্স গুলো ভালো করে দেখো, ভালো করে দেখো। আমি এটা রিড আউট করছি না তোমাদের, এটা বোধহয় আমি সম্ভবত ওই আগের ভিডিওটাতে এটা দিয়েছিলাম, যেটা আমি এখানে ভিডিও শুট করেছিলাম টিউটোরিয়াল ক্লাসে, একই দেওয়া ছিল। এখানে আনসারটাও লিখে দিয়েছি যে কি কি প্রবলেম হতে পারে 4 মার্কসের কোশ্চেন্সে, কি কি ধরনের কোশ্চেন হয়। 1 + 2 + 1, ঠিক আছে, কম্পিটেন্সি বেসড। এগুলো একটু ভালো করে পড়ো। পরেরটা দেখো, এটাও সেই কম্পিটেন্সি বেসড। why is insulin obtained from the animals not fully satisfied the human use? প্রচন্ড কি, যেটা কি হবে? অ্যালার্জিক সিস্টেম হবে, যেটা বলেছিলাম যে বোভাইন, পরকাইন, সেগুলো কেন ইউজ করা হচ্ছে না? ওই যে অ্যালার্জেটিক্স তৈরি করতে পারে, ঠিক আছে। আর ইনসুলিন প্রোডাকশন একটু আগে বললাম, সেই রিলেটেড। আচ্ছা, প্রো ইনসুলিন সাথে ম্যাচিওর ইনসুলিন ডিফারেন্সটা কি? প্রো ইনসুলিন 3টে চেন আছে, এ বি সি, আর ম্যাচিওরে 2টো। নাও এই যে এসে গেছে, বলতে বলতেই এসছে। এই যে ক্লোনিং ভেক্টর থেকে কতগুলো কোয়েশ্চেন্স, ইকো আর1, ব্যাম H1, হিন D3 কি রিপ্রেজেন্ট করে, আর সিলেক্টেবল মার্কার কি করা হয়, কি কি কাজে লাগে। এই কোয়েশ্চেন্স গুলো আমি একটু আগেও কিন্তু ডিসকাস করেছি, ঠিক আছে। পরেরটাতে আসি। আরেকটা দেখো 4 মার্কসের কোয়েশ্চেন দিয়েছি, এটা biotechnology work in isolating 20 kb of DNA fragment for cloning but accidentally contaminates her sample with an 80 kb fragment. To separate these fragments, she used gel electrophoresis with jelly-like material X is derived from the red algae and passes to the electric current through it. After the electrophoresis, কোশ্চেনটা পড়ে দেখে মনে হচ্ছে ভয় লাগছে না একটু, কিন্তু কোশ্চেন অত্যন্ত সোজা। If the biotechnology observed that DNA bands appear fainter than expected, what could be the possible reason? কেন এটা হালকা লাগছে? লো ডিএনএ কনসেন্ট্রেশন হতে পারে। আর তারপরে দেখো, ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট সাম ডিএনএ ফ্র্যাগমেন্টস অ্যাপিয়ার লার্জার দ্যান 20 সাজেস্ট দ্য পসিবল এক্সপ্লানেশন। লাইগেশন অফ ডিফারেন্ট ডিএনএ strand due to the contamination of samples can lead to the formation of larger aggregates that can appear as the larger DNA fragment gel electrophoresis. X টা কি, Y টা কি? X হচ্ছে agar agar, কোত্থেকে পাওয়া যায়? জেলিডিয়াম। Y কি? ওই যে বলছিলাম স্টেন, ইথিডিয়াম ব্রোমাইড। দেখে মনে হচ্ছে ভয় লাগছে, ওই যে বলছিলাম পিসিআর এর ছবি দিল, নেম দা প্রসেস। দেখো, হোয়াট হ্যাপেন দ্য ফার্স্ট স্টেপ ইজ অমিটেড, এই যেটা একটু আগে বলেছিলাম। আর যদি না ফার্স্ট স্টেপ না হয় তাহলে তো টেমপ্লেটই হবে না। আর ট্যাগ পলিমারেজ প্রেফার ফর দিস, ট্যাগ পলিমারেজ কেন দেওয়া হয়? এটা থার্মোস্টেবল এনজাইম। কোত্থেকে পাওয়া যায়? থার্মাস অ্যাকোয়াটিকাস, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরপরের লাস্ট যে ইউনিটটা চলে এসেছি আমরা, হ্যাবিটেট অ্যান্ড ইকোলজিক্যাল নিডস, ডিফারেন্স বিটুইন হ্যাবিটেট এর নিডস, দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। গাউস এক্সক্লুশন প্রিন্সিপাল, উইকার যেগুলো, সেগুলো তোমার একটা জায়গা থেকে সরে যাবে। একই হ্যাবিটেট, একই নিচের মধ্যে যদি দুজন থাকে, তার মধ্যে যেটা উইকার সেটা নির্মূল হয়ে যাবে, সেটাই তো গাউস এক্সক্লুশন প্রিন্সিপাল। আমি শুধু গাউসটা দিয়েছি, উপরেরটা দেওয়ার দরকার মনে করি, তোমরা পারবে।
আচ্ছা, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ পপুলেশন ইন্টারাকশন। অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি এটাতে একটুখানি বলবো, ঠিক আছে? বলি, তুমি কি করবে? টেবিল বানাবে, টেবিল বানিয়ে লিখবে নেম অফ ইন্টারাকশনস, নেম অফ ইন্টারাকশনস, নেম অফ ইন্টারাকশনস, স্পিসিস এ, স্পিসিস বি, টাইপ অফ ইন্টারাকশনস, এক্সাম্পল। দেখো কত ছোট করে দিলাম। কি কি লিখবে? দুটো পজিটিভ থেকে লিখবে, একটা নেগেটিভ থেকে, অথবা দুটো নেগেটিভ একটা পজিটিভ। শুধু পজিটিভ থেকে তিনটে, তিনটে নেগেটিভ থেকে লিখতে চেষ্টা করবে না। ধরো এখানে লিখলাম আমি মিউচুয়ালিজম, 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 মিউচুয়ালিজম ইজ প্লাস প্লাস, টাইপ অফ ইন্টারাকশন both are benefited and their association is obligatory, দুজনেই উপকৃত হয় এবং এদের অ্যাসোসিয়েশন বা একত্রে থাকা বাধ্যতামূলক। উদাহরণ লাইকেন, শৈবাল, ছত্রাক, শৈবালকে বাদলে ছত্রাক বাঁচবে না, ছত্রাককে বাদলে শৈবাল বাঁচবে না। 2 নম্বর প্রোটো কোঅপারেশন, যেটা খুশি। প্রোটো কোঅপারেশন কেন বললাম? দুটোই প্লাস প্লাস। ইন্টারাকশনের ক্ষেত্রে কি লিখবে? দুজনেই উপকৃত হয় কিন্তু সঙ্গে থাকাটা বাধ্যতামূলক নয়। প্লোভার বার্ড এন্ড ক্রোকোডাইল, অনেকগুলো আছে এখানে, ঠিক আছে? আর নেগেটিভে কি দিলে? নেগেটিভে ইন্টারাকশনসে কি দিলে? ধরো প্যারাসাইটিজম, প্যারাসাইটিজমের ক্ষেত্রে, প্যারাসাইটিজমের ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস, ওয়ান ইজ বেনিফিটেড অ্যানাদার ওয়ান ইজ হার্মড, ঠিক আছে? এক্সাম্পল দিলে, এক্সাম্পল দিলে ধরো আমাদের বডিতে ইয়া আছে, অ্যাসকারিস আছে, অ্যাসকারিস হিউম্যান, উকুন থাকে, ঠিক আছে? আর প্রিডেশনে কিন্তু আবার উকুনের উদাহরণ দিতে যেও না, ক্লিয়ার? আমি তিনটে এক্সাম্পল এমনি দিয়েছি, অনেক কিছু হয়, অ্যামেনসালিজম, কমেন্সালিজম। এইটা কিন্তু ভালো করে করো এই কোশ্চেনটা। আচ্ছা, পরেরটাতে আসি। জে সেপেড এস সেপেড গ্রোথ কার্ভ, কোথায় ক্র্যাশ পিরিয়ড আছে? আর এস এর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ক্র্যাশ পাচ্ছি না, লিমিটেড সোর্স, কোথায় আনলিমিটেড সোর্স, কেন এটা স্পিড বাড়ছে, ল্যাগ দশার ক্ষেত্রে দুজনের ডিফারেন্স, এগুলো উইথ ইকুয়েশনস। পরেরটাতে দেখো বিটুইন দ্য নর্টালিটি মর্টালিটি, এখানে একটা ছোট্ট প্রবলেম দিয়েছে, দেখো অর দিয়ে, রিজিয়ন হ্যাজ দ্য পপুলেশনস অফ দ্য 500 মেম্বার্স, দ্য বার্থ রেট ইজ দ্য 50 and death rate is 5, then what will be the percentage of the growth rate? খুব সহজ, দেখে মনে হচ্ছে বিশাল আবার অঙ্ক, বায়োলজিতে আবার অঙ্ক। তাহলে টোটাল পপুলেশন কত? টোটাল পপুলেশন হচ্ছে, টোটাল পপুলেশন 500, বার্থ রেট কত? 50, ডেথ রেট 5, ক্লিয়ার? বুঝতে পেরেছো এবারে? এরপর হচ্ছে নেট ইনক্রিজ ইন পপুলেশন, নেট ইনক্রিজ ইন পপুলেশন কত হবে? 50 minus 5 equal to 45, হয়েছে? এরপরে আমরা কি করব? পার্সেন্টেজ অফ গ্রোথ রেট, পার্সেন্টেজ অফ গ্রোথ রেট কি করব? 45 by 500 into 100, clear? That is 9%. কঠিন লাগলো? ক্লিয়ার? 2 মার্কসের কোয়েশ্চেন্স, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, পরেরটা দেখো, ডিফারেন্স বিটুইন ন্যাটালিটি, আচ্ছা এটা তো বললাম, সরি। এরপরে দেখো এই ইকুয়েশনসটা, এই ইকুয়েশনসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এইটা ডাইরেক্ট দিতে পারে, অথবা ইফ দ্য পপুলেশন অফ ডেনসিটি n এট দ্য টাইম t, হোয়াট উইল বি দ্য ডেনসিটি, এই ধরনের ছবি দিয়েও দিতে পারে। দেখবে মডেল কোয়েশ্চেন পেপার যেটা প্রথমে বেরিয়েছিল লাস্ট ইয়ারে, প্রথম যে মডেল কোয়েশ্চেন, তাতে কিন্তু এই ধরনের ছবি দিয়ে দেওয়া ছিল, ঠিক আছে? ইমিগ্রেশন, ঠিক আছে, তো এমিগ্রেশনস, ডেথ, বার্থ, এগুলো দিয়ে এই ইকুয়েশনটা খুব সুন্দর করে করবে, মানে ভালো করে করবে ইকুয়েশনটা। আচ্ছা, টাইপস অফ এজ পিরামিড, এজ পিরামিড অত্যন্ত ইম্পর্টেন্ট, দেখবে মডেল কোয়েশ্চেন পেপারে রয়েছে। এবারে যদি কোয়েশ্চেন পেপার যেটা বেরোবে সেটাও তো পাবে। এজ পিরামিড, এজ পিরামিডটাকে খুব ভালো করে করবে। এজ পিরামিড 3 রকম হয়,
আর্ন সেভড, আমি একদম এইরকম এঁকেছি, এরকম নাও দিতে পারে, অন্যরকম বক্স করে করে দিতে পারে। এটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ এজ, রিপ্রোডাক্টিভ এজ, পোস্ট রিপ্রোডাক্টিভ এজ। ঠিক আছে, প্রি আর পোস্টের মধ্যে কত ডিফারেন্স দেখেছো। আর এখানে দেখো অলমোস্ট সেম, এটা হচ্ছে ইনক্রিজিং পপুলেশন, এটা মোটামুটি স্টেবল পপুলেশন, বেল সেপেড পিরামিড। আর এটা হচ্ছে আর্ন সেপেড, দেখো বুড়ো বুড়ি সংখ্যা বেড়েছে, আর্ন সেপেড পিরামিড। চায়নাতে দেখতে পারি, আমেরিকান পপুলেশন, ইন্ডিয়ান পপুলেশন। ক্লিয়ার? আচ্ছা, নাও পরেরটাতে আসি। এটা এনপিপি ইকুয়াল টু জিপিপি মাইনাস আর। জিপিপি মানে গ্রস প্রাইমারি প্রোডাক্ট, প্লান্ট বাই ফটোসিনথেসিস যে গেনটা করে সেটাকে আমরা 100% ধরি, যেটা পাই সেটা 100% ধরছি। সে যেটা খরচ করলো, মানে রেসপিরেশনটাকে মানে তার যে মেটাবলিজমে যে খরচগুলো হয়েছে, এক্সক্রিশন, রেসপিরেশনে যে খরচ করছে, সেটাকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এনপিপি, নেট প্রাইমারি প্রোডাক্ট। ঠিক আছে, এনপিপি ইকুয়াল টু এক্সপ্লেন করতে বলেছি জাস্ট কি কিভাবে হয় ইকুয়েশনটা। তাহলে প্রথমে আমরা এইটা পাবো যে তোমার এনপিপি তে এইটা পাবো, এইটা হচ্ছে মেন ব্যাপার। তারপরে যেটা খরচ হচ্ছে সেটা বাদ দিলে যেটা পাই, যেটা পড়ে থাকে। আচ্ছা, এরপরে আসছি, রাইট ডাউন দ্য স্টেপস অফ ডিকম্পোজিশন প্রসেস, রাইট ডাউন দ্য ফ্যাক্টরস অফ রেসপন্সিবল প্রসেস। ডিকম্পোজিশন প্রসেসের ক্ষেত্রে আমরা কি কি পাবো? ফার্স্ট পাবো ফ্র্যাগমেন্টেশন, 2 নম্বর পাবো লিচিং, 3 নম্বর পাবো ক্যাটাবলিজম, 4 নম্বর পাবো হিউমিফিকেশন, 5 নম্বর মিনারেলাইজেশন। রিপিট ওয়ান্স এগেন, ফ্র্যাগমেন্টেশন খণ্ডীভবন, লিচিং চুইয়ে পড়ে, ক্যাটাবলিজম অপচিতি বিপাক, আর পরেরটা হচ্ছে হিউমিফিকেশন, আর লাস্ট আরেকটা হচ্ছে মিনারেলাইজেশন। এরপরে দেখো ছোট্ট একটা, রাইট ডাউন দ্য ফ্যাক্টর রেসপন্সিবল ফর ডিকম্পোজিশন। এটা অথবা এটা, এটা অথবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিট পরীক্ষাতেও অনেকবার এসেছে ফ্যাক্টরস গুলো দিয়ে, এইটা ভালো করে করবে। টেম্পারেচার, অক্সিজেন কনসেন্ট্রেশন, সয়েলের যে কম্পোজিশন, এগুলো আসতে পারে। তারপরে তোমার ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে, এইগুলোর উপর ডিপেন্ড করে এই আনসারটা হতে পারে। পরের কোশ্চেন্সে আসি, হোয়াট ডু মিন বাই দ্য এনার্জি ফ্লো ইন দ্য ইকোসিস্টেম, রাইট ডাউন দ্য ফিচার্স অফ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম। এটা আসতে পারে 2 মার্কস, আর দুটো পার্ট দিয়েছি। আরেকটা পার্ট দিয়েছি, দেখো মেনশন দ্য 10% ল অফ লিন্ডেম্যান, একদম এই ফরম্যাটে আসবে আমি সেটা বলছি না, কিন্তু দেখো ছোট্ট একটা অঙ্ক দিয়েছে, দেখে মনে হচ্ছে বিরাট ভয়ের ব্যাপার, কিচ্ছু না, তুমি এইটা খেয়াল করো। এইটা যদি তো টোটাল ধরো, তার 10% কমিয়ে কমে যাও, ফার্স্ট আর থার্ড বলেছে নাকি, ফার্স্ট থার্ড, তাহলে খুব সহজ ভাবে ফার্স্টের ট্রফিক লেভেলে যেটা হবে 10% হবে, তার নিচেরটা থেকে আবার 10%, তার নিচের থেকে 10%, সেকেন্ড 10% কমিয়ে 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 পরেরটাতে চলে যাবে। ফার্স্ট ট্রফিক লেভেলে যে 10% যেটা দেওয়া হয়েছে, তার 10% অফ দ্য, এখানে 10 লাখ যেটা দেওয়া হয়েছে, সেটা কত হবে 1 লাখ জুল। আর সেকেন্ড হবে 10% অফ দ্য 1 লাখ মানে 10,000 জুল, আর 10,000 হবে 1,000 জুল। ঠিক আছে, এইটা ভালো করে করো, এই ধরনের প্রশ্নগুলো, এই কোশ্চেন্স গুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, পরেরটাতে আসছি, ডিফারেন্ট টাইপস অফ ইকোলজিক্যাল পিরামিড, হুইচ পিরামিড ক্যানট বি ইনভার্টেড। ওই যে তোমার সংখ্যার পিরামিড, বায়োমাসের পিরামিড, আর শক্তির পিরামিড। ঠিক আছে, 3 রকম পিরামিড। তারপর একটা ছোট্ট খোঁচা মারা আছে, দেখো হুইচ পিরামিড ক্যানট বি ইনভার্টেড, কোন পিরামিড কখনো উল্টে যায় না। শক্তির পিরামিড একমাত্র উল্টে যায় না, বাকি সমস্ত পিরামিড উল্টে যেতে পারে। ঠিক আছে, এনার্জি পিরামিড। পরেরটাতে আসছি, রাইট ডাউন দ্য স্টেপস অফ ইকোলজিক্যাল সাকসেশন উইথ দ্য হেল্প অফ ফ্লো চার্ট। ডিফারেন্স বিটুইন প্রাইমারি ফ্লো, এই সাকসেশনের ক্ষেত্রে কোন কোন স্টেপস গুলো, নুডেশন, ইনভেশন, তারপরে তোমার একেসিস, এগ্রিগেশন, কম্পিটিশন, কোঅ্যাকশন, রিঅ্যাকশন, স্টেবিলাইজেশন, লাস্টে কি আসবে ক্লাইম্যাক্স, দ্যাট ইজ ক্লাইম্যাক্স এর স্টেবিলাইজেশন, স্থিতিশীল দশা। এই স্টেপস গুলোকে ফ্লো চার্টে দিতে পারো তোমরা। আর প্রাইমারি, সেকেন্ডারি, প্রাইমারি মানে যেখানে কিচ্ছু ছিল না, একদম বেয়ার ল্যান্ড ছিল। আর সেকেন্ডারি মানে যেখানে ধরো যে বনভূমি, এই যে অস্ট্রেলিয়ার প্রতিবারে যে দাবানল হয়, সব তো পুড়ে যায়, আবার সেখানে নতুন ফরেস্ট হচ্ছে, তার মানে সেকেন্ডারি সাকসেশন। ঠিক আছে, এটা কম বেশি টাইম লাগবে, এটাতে কম টাইম লাগবে। আচ্ছা, নাও পরেরটাতে আসছি, হোয়াট ডু মিন বাই দ্য স্পিসিস রিলেশনশিপ, টাইপস অফ ইকোলজিক্যাল ডাইভার্সিটি। স্পিসিস রিলেশনশিপ কি, দেখো এই যে হ্যাম্বলডট বলেছেন যে স্পিসিস রিচনেসটা বাড়বে আয়তনের সাথে একটা নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত, শুধু এই লাইনটা খেয়াল করবে। আর তাতে এই ইকুয়েশনটা দেবে তোমরা, এই যে লগ এস ইকুয়াল টু লগ সি প্লাস জেড লগ এ, কোনটা কি বোঝাতে চেয়েছো। আর পরের পার্টটাতে টাইপস অফ ইকোলজিক্যাল ডাইভার্সিটি, আলফা, বিটা, গামা ডাইভার্সিটি। এটা নিশ্চয়ই তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো। আচ্ছা, পরেরটা আছে ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি, এটাও ক্লাস 10 এর পার্ট ছিল।
বায়োডাইভার্সিটির কি কি গুরুত্ব, মেডিকেল সায়েন্সে কি কি গুরুত্ব আছে, ইন্ডাস্ট্রিতে কি কি গুরুত্ব আছে, ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে দেখো, কজেস অফ বায়োডাইভার্সিটি লস, জীব বৈচিত্র্য হ্রাসের কারণ, অনেক কারণ আছে, তার মধ্যে চেষ্টা করবে এই 4টে কারণ দিতে। আমি শুধু ইভিল কোয়ার্টেট লিখেছি, ফ্র্যাগমেন্টেশনস, অ্যালেন স্পিসিস ইনভার্সনস, কোএক্সটিংশনস, আর হচ্ছে ওভার ইউজ, বেশি ব্যবহারের ফলে। এছাড়া অনেক কারণ আছে, তুমি চেষ্টা করবে এই 4টের মধ্যে সীমাবদ্ধ থাকতে, এক লাইন করে লিখে প্রত্যেকটার একটা করে এক্সাম্পল, ঠিক আছে। ধরো তুমি অ্যালায়েন্স স্পিসিস ইনভেশন লিখলে, সেখানে তুমি দিলে দেশি মাগুরগুলো নষ্ট হচ্ছে বিদেশি মাগুরের আক্রমণে, গ্যারিয়াপিনাস, ঠিক আছে, ক্লেরিয়াস গ্যারিয়াপিনাসের জন্য। নাও পরের পার্ট যেটা আছে, হোয়াট ডু মিন বাই দ্য এক্সিটু ইনসিটু কনজারভেশন, মেনশন ইজ ইচ। এক্সিটু ইনসিটু কিভাবে মনে রাখবে, এক্সিট ইন, যে যেখানে থাকে তাকে বাইরে এনে সংরক্ষণ করা, তারা এক্সিটু, চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, ক্রায়ো প্রিজার্ভেশন। ইনসিটু যে যেখানে থাকে, সুন্দরবনে, বা তোমার ধরো ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, এগুলোতে, বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে, প্রত্যেকটার এক্সাম্পল। আচ্ছা, পরে দেখো, মেনশন দ্য ক্রাইটেরিয়া অফ ডিটারমিনিং বায়োডাইভার্সিটি হটস্পট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন মায়ার্স এটা করেছিলেন, টার্মটা ইউজ করেছেন কি কি না, হাই ডিগ্রি অফ এন্ডেমিজম থাকতে হবে। সেকেন্ড ওয়ান, ভাস্কুলার প্লান্টস, মোর দ্যান 70% ভাস্কুলার প্লান্টস আর লস্ট, ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে আসি, রেড ডাটা বুক কাকে বলে, কারা পাবলিশ করেছে, কি কি ক্রাইটেরিয়া আছে, 8টা ক্রাইটেরিয়া। আচ্ছা, এর পরে যে পার্টটা আছে, ডিফারেন্ট জোনস অফ বায়োস্ফিয়ার রিজার্ভ, খুব সহজ প্রশ্ন, দেখো 2 মার্কসের কোয়েশ্চেন, অত্যন্ত সহজ প্রশ্ন, কিচ্ছু না, তুমি জাস্ট এরকম একটা জাস্ট ইয়ে করে দিয়ে, এই হচ্ছে তোমার কোর এরিয়া, এইটা হচ্ছে বাফার এরিয়া, এটা ট্রানজিশন এরিয়া, 3টে জাস্ট লেবেল করে দেওয়া। ওখানে কোথায় হিউম্যান এন্ট্রি নেই, কোর এরিয়াতে নেই। বাফার রিজিয়নে কারা যেতে পারে, যারা সায়েন্টিস্ট অর রিসার্চার, আর ট্রানজিশন জোনে হিউম্যানের বসবাতি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল অবশ্যই দেবে, ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ উইথ এক্সাম্পল, ডেফিনিশন প্রত্যেকটার এক্সাম্পল, ফার্স্ট ন্যাশনাল পার্ক কোনটা, ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা, সেগুলো ক্ষেত্রে খেয়াল করবে। আচ্ছা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কি কি স্টেপস গুলো নেওয়া হয়, রেডিও অ্যাক্টিভ, দুটো মাত্র আছে, তার মধ্যে সলিড ওয়েস্ট আর রেডিও অ্যাক্টিভ, এই দুটোর মধ্যে তোমরা কিন্তু কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। আমি আর আনসার গুলোকে ডিসকাস করছি না, এখানে পরিষ্কার করে লিখে দিয়েছি বলে। পরেরটাতে আসছি, এই যে রাইট ডাউন দ্য মেথডস অফ রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা আসতে পারে। আর কি কি আসতে পারে, চিপকো আন্দোলনের আলোকে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ধারণা ব্যাখ্যা করো, অথবা সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, ডিজিএসএম। আমরা আশা করছি এই যে 4টে মুভমেন্ট আছে, এই যে 4টে রয়েছে না, এই 4টের মধ্যে তোমরা একটা অন্তত এক্সপেক্ট করতেই পারো, যে ছোট প্রশ্ন কোনোটা, কে লিডারশিপ দিয়েছিলেন, হ্যাঁ, কোথায় হয়েছিল, আর অমৃতা দেবীর সাথে চিপকো মুভমেন্টের কি ডিফারেন্স, এগুলো। নাও পরেরটাতে আসছি, ইকোলজিক এনভায়রনমেন্টের ক্ষেত্রে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ, এই যেটা বলছিলাম ইম্পর্টেন্ট সাইলেন্ট ভ্যালি, এই কোয়েশ্চেনটাই আরেকবার দিয়েছি। এইগুলো গেল পরের পার্টটা। তো যেটা বলছিলাম, আমাদের মেন জায়গায় চলে আসি আমরা পরেরটাতে। তাহলে এই যে পার্টে যতগুলো কোয়েশ্চেন আমরা বললাম, আরেকবার রিপিট করি, যে 3টে ইউনিট এখানে আছে। প্রথম ইউনিট থেকে যে চ্যাপ্টার্স গুলো আছে, সেই সবকটা ইউনিট থেকেই কিন্তু 2 মার্কস, 3 মার্কস, আর 2 মার্কস 3 মার্কস সবকটা চ্যাপ্টার থেকে, সবকটা ইউনিট থেকে হবে। 4 মার্কস শুধুমাত্র বায়োটেকনোলজি এন্ড অ্যাপ্লিকেশনস, 5 মার্কস শুধুমাত্র ওই লাস্ট ইউনিট ইকোলজি এন্ড এনভায়রনমেন্ট থেকে। ক্লিয়ার? আর প্রত্যেকটা প্রশ্নেই থাকছে, প্রত্যেকটা প্রশ্নেই একটা এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া থাকছে। তো সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো কোয়েশ্চেন অত্যন্ত ভালো হবে এবং তোমরা ভালো করে পরীক্ষা দেবে, এই আশা রাখি। এখানে আমি জাস্ট কতগুলো স্যাম্পল দিলাম, আর তোমরা আগের যে টিউটোরিয়াল ক্লাসের ভিডিওগুলো দেখেছো, সেখানেও তোমরা ওই সম্ভাব্য প্রশ্নগুলো পেয়েছো। তো বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।